আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি রকেট ফিজিক্সে। আমরা আজকে এসএসসি 11তম যে অধ্যায় আছে চলতরিৎ, সেই অধ্যায় নিয়ে আমাদের পড়াশোনা শুরু করব। সো আজকে আমাদের 0 নং লেকচার। আমরা এই লেকচারে পুরো চলতরিৎ এক ক্লাসে শেষ করে ফেলবো। সো এই একটি লেকচার দেখলে আপনি কোন কোন প্রশ্নের উত্তর পাবেন আমি একটু বলে দিই আপনাদেরকে। একটা রোদ বা একটা ফ্যান বা একটা লাইট, এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে ডেফিনেটলি অপর পাশ দিয়ে তড়িৎ প্রবাহ বের হবে। এখন যতটুকু তড়িৎ প্রবাহ ঢুকলো, কারেন্ট যতটুকু ঢুকলো, কারেন্টকে অপর পাশ দিয়ে মানে ফ্যানকে ঘোরানোর পর কারেন্ট যতটুকু ঢুকলো, অপর পাশ দিয়ে কি ততটুকু কারেন্টই বের হয় নাকি হয় না? হইলে কেন বের হয়, না হইলে কেন বের হয় না? এই প্রশ্নটার উত্তর জানবো। আরেকটা প্রশ্নের উত্তর খুঁজবো, সেটা হচ্ছে বিভব কি জিনিস। বিভব তো অলরেডি মুখস্থ করে সবাই, বিভব ভি সমান W/Q, বাট এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটার সাথে সেলের কি কানেকশন, এই জিনিসটা শিখবো। বিভব শক্তির সাথে বিভবের কি কানেকশন, এটা শিখবো। এবং রোধ হিসেবে যেসব জিনিস থাকে, যেমন ফ্যান বা লাইট, এগুলো যে থাকে, এগুলো চলে কি দিয়ে, কিভাবে ইলেকট্রন শক্তি বয়ে এনে এগুলোকে চালায়, সবকিছুর প্রশ্নের উত্তর আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং কিভাবে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, কিভাবে সেখানে ফ্রি ইলেকট্রন থাকে, এটা প্রশ্নের উত্তর পাবেন। এবং এগুলো তো সব প্রশ্নের গ্র্যাজুয়ালি উত্তর পাবেন। শুরু করব আমরা আজকের ক্লাসটি চার্জ দিয়ে। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি চলতরিৎ অধ্যায়ে। আমি মারুফ আল মুকিত, এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের চলতরিতের 0 নং লেকচার। ঠিক আছে, সো আসুন শুরু করা যাক। সো শুরু করবো আমরা চার্জ দিয়ে, তারপর গ্র্যাজুয়ালি সামনে আগাবো। সো চার্জের বাংলা হচ্ছে আধান, ইংলিশ হচ্ছে চার্জ। আমরা একই সাথে বাংলা ইংলিশ দুটোই দেখবো। সো আমার কাছে ধরেন ভাই একটা নিউট্রাল বডি আছে। বডি মানে বস্তু, নিউট্রাল মানে বুঝছেন নিউট্রাল। এখন নিউট্রাল বডি মানে কি, যদি আপনাদেরকে আমি বলি নিউট্রাল বডি মানে কি। নিউট্রাল বডি মানে হচ্ছে ভাই, এই বস্তুটাতে যতগুলো ধনাত্মক আধান আছে বা যতগুলো ধনাত্মক জিনিস আছে, ধরেন যতগুলো প্রোটন আছে, ঠিক তত সংখ্যক এর মধ্যে ইলেকট্রন আছে। যতগুলো প্রোটন ঠিক তত সংখ্যক ইলেকট্রন আছে, কারণ এই দুটো কণাই তো আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা জানি যে চার্জ বহন করে। সো যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। সো নিউট্রাল বডি মানে হচ্ছে এর মোট চার্জ শূন্য। এর কি ভাই বলুন তো, মোট চার্জ হচ্ছে শূন্য। এমন না কিন্তু যে এর মধ্যে কোনো চার্জই নেই, আপনার আমার মধ্যেও চার্জ আছে, কিন্তু মোট চার্জ হচ্ছে শূন্য। বোঝা গেল বিষয়টা? এখন আমি এই বস্তুটাকে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাই, কি করতে পারি ভাই? এই অধ্যায়ের নাম কি বলে? এই অধ্যায়ের নাম চলবিদ্যুৎ বা চলতড়িৎ, বা এটাকে যদি ইংলিশে বলি, ইংলিশে এই অধ্যায়টার নাম হচ্ছে ভাই ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। এখন আমাকে একটা জিনিস বলেন, এই অধ্যায়ের নাম ইলেকট্রিসিটি কেন? ডেফিনেটলি নামটার মধ্যে কিছু একটা আছে, ইলেকট্রিসিটি, এখান থেকে চলে আসা একটা জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রন। মেইনলি ইলেকট্রন নিয়ে, ইলেকট্রনের বিশাল বড় একটা সমাহার কোথাও যাচ্ছে, একটা সিটি যাচ্ছে, কোথাও আসতেছে, সেই জন্য এটা নাম হচ্ছে ইলেকট্রিসিটি। অর্থাৎ ইলেকট্রনের ফ্লো নিয়ে এই অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলে, ইলেকট্রনের ফ্লো। সো মোট কথা যদি আমি বলি, আপনি কি কখনো এরকম দেখেছেন রসায়নে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয় কিভাবে? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে। প্রোটন কি কখনো গ্রহণ বা বর্জন হয়? উত্তর হচ্ছে না। সো একটা বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক ভাবে চার্জিত করার উপায় হচ্ছে ইলেকট্রন সেখানে সরানো অথবা সেখানে ইলেকট্রন দেওয়া। বুঝা গেল? ইলেকট্রিসিটির নামটাও কিন্তু এরকমই, এখানে ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রনের প্রবাহ হবে। সো আমি এই বস্তুটাকে, এই নিউট্রাল বস্তুটাকে, যেখানে অনেকগুলো ধনাত্মক অনেকগুলো ঋণাত্মক চার্জ আছে, এই বস্তুটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই বা ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাই। কি করবো ভাই? দেখেন, ভালো মতো বুঝবেন। সো আমি যদি এই বস্তু থেকে ইলেকট্রন সরাই, ধরেন এই বস্তু থেকে আমি মাইনাস ইলেকট্রন করলাম, ইলেকট্রন বলতে তো বুঝছেন ইলেকট্রনের চার্জ মাইনাস করলাম। এখন ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ কত ভাই বলুন? 1.6 ইন্টু 10⁻19 কুলম। এখানে আমি প্লাস মাইনাস কিছু দিলাম না, কারণ আপনি জানেন ইলেকট্রনের চার্জ নেগেটিভ। সো একটা বস্তু থেকে যদি একটি ইলেকট্রন সরিয়ে দেন, তাহলে ব্যাপারটা বুঝেন, বস্তুতে অলরেডি কিন্তু আগে থেকেই অনেকগুলো প্রোটন ছিল আর সমসংখ্যক ইলেকট্রন ছিল। ধরুন চারটা প্রোটন ছিল, 3টা ইলেকট্রন ছিল, এর মধ্যে একটা ইলেকট্রন সরালেন, তাহলে বস্তুতে কি একটা প্রোটন আধিক্য হয়ে গেল না? একটা ইলেকট্রন সরিয়ে নিলে একটা প্রোটনের চার্জ, বা মোটামুটি একটা ইলেকট্রন সরিয়ে গেলে ইলেকট্রনের সমপরিমাণ চার্জ এখানে বেড়ে যায়, কারণ এরা সমান আর বিপরীত চার্জ বলি তো একে অপরকে ক্যান্সেল আউট করছে। সো এখানে একটা ধনাত্মক চার্জ কিন্তু বেড়ে যায়। কতটুকু বেড়ে যায়? ইলেকট্রনের সমপরিমাণ চার্জ এখানে বেড়ে যায়। বোঝা গেল বিষয়টা? এখন আপনি একটা বস্তু থেকে কয়টি ইলেকট্রন সরাতে পারেন?
একটি সরাতে পারেন, দুটি সরাতে পারেন, তিনটি সরাতে পারেন, চারটি সরাতে পারেন, পাঁচটি সরাতে পারেন। আপনি কি 5.5টি ইলেকট্রন সরাতে পারেন? উত্তর হচ্ছে না। ইলেকট্রনকে তার ছোট ছোট টুকরায় ভাগ করবেন না। আপনি কোনো একটা দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে 4.5টি ডিম দেন, এটা কোনোদিন সম্ভব? ডিম কি গোটা গোটা আসে না ভাই? ভেঙে আপনাকে হাফ কুসুম, দোকানি রেখে আপনাকে হাফ কুসুম সহ ডিম কি দিতে পারবে? পারবে না। So, আমরা গোটা গোটা জিনিস নিতে পারি। সেম ইলেকট্রনও কিন্তু গোটা গোটা সরে। সো আমি ধরে নিচ্ছি এখান থেকে এন সংখ্যক ইলেকট্রন আমরা সরিয়ে নিলাম। কতগুলো ভাই? এন সংখ্যক ইলেকট্রন সরিয়ে নিলাম। তাহলে এন সংখ্যক ইলেকট্রন যদি সরে যায়, তাহলে এখানে এন সংখ্যক পজিটিভ আয়নের আধিক্য দেখা দেবে। সো এই ওভারঅল পুরো বস্তুটাই দেখেন, ওভারঅল পুরো বস্তুটা আগে ছিল নিউট্রাল, আগে ছিল নিউট্রাল। দেখেন আমি আগের অবস্থা রেখে দিই। ধরেন আগে ছিল নিউট্রাল, এই আমি প্লাস এক্সট্রা প্লাস গুলা সরিয়ে দিলাম। ওকে, আগে ছিল নিউট্রাল, এই যে দেখেন, সরি, আগে ধরেন ছিল নিউট্রাল, যতগুলো ধনাত্মক ততগুলো ঋণাত্মক। এখন এন সংখ্যক ইলেকট্রন সরিয়ে দেওয়ার পরে বস্তুটি কি হয়ে যাবে ভাই? বস্তুটি কি হয়ে যাবে? নিশ্চয়ই এখান থেকে কিছু ইলেকট্রন সরে গেল, কিছু ইলেকট্রন ধরুন সরে গেল। সো ইলেকট্রন কিছু সরে যাওয়ার কারণে দেখেন ধনাত্মক চার্জে আধিক্য দেখিয়ে দিয়ে গেছে না? এখানে 2টি আর এখানে 4টি, এগুলো বুঝবেন না, ভাববেন যে এখানে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ ইলেকট্রন আছে। মোট কথা হচ্ছে ভাই, ইলেকট্রন কমে গেলে ধনাত্মক চার্জের আধিক্য দেখা দেয়। সো ওভারঅল এখন যদি আমি বস্তুটার দিকে তাকাতে বলি আপনাকে, ওভারঅল এই বস্তুটা দেখেন, বস্তু একটা বস্তু ছিল, দেখেন বস্তুর কি শেপে কোনো চেঞ্জ এসেছে ভাই? বস্তু দেখেন তো অ্যাজ ইট ইজ আছে না, দেখতে কিন্তু সেম আছে। বাট এখন বস্তুটা কি হয়ে যাবে জানেন? পজিটিভলি চার্জড হয়ে যাবে। এখন বস্তু হয়ে যাবে পজিটিভলি চার্জড। এখন আপনি বলতে পারেন যে ভাই ইংলিশে কেন বলছেন, বাংলাতে বললে কি হয়? So, বাংলায় হচ্ছে ভাই ধনাত্মক চার্জে চার্জিত বস্তু হয়ে যাবে, ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। এখন বুঝতে পারছেন চার্জ কিভাবে আসে একটা বস্তুর মধ্যে? আমরা বস্তু থেকে ইলেকট্রন সরিয়ে ফেললে বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে। আর এখন এই ঘটনাটা যদি আমি উল্টা করতাম ভাই, এখন এই ঘটনাটাই ধরেন আমি উল্টা করতাম, ধরেন আমি উল্টা করতাম, দাঁড়ান, এই ঘটনাটা আমি ধরেন উল্টা করতাম, ধরেন এগুলো আমি সব মিশিয়ে দিচ্ছি, দাঁড়ান, এগুলো আমি সব মিশিয়ে দিচ্ছি, দাঁড়ান, দাঁড়ান, এগুলো সব মিশানোর দরকার নেই অবশ্য, এইটুকু মিশিয়ে দিই, দাঁড়ান, এই যে, এবার দেখেন এই বস্তুটাতে আমি একটা চিত্র ইউজ করছি বারবার। এই বস্তুটাতে ধরেন আমি কিছু সংখ্যক ইলেকট্রন দিলাম ভাই, কিছু সংখ্যক ইলেকট্রন ধরেন আমি বস্তুটাতে যোগ করলাম। এটা বস্তুটা নর্মালি নিউট্রাল ছিল, অর্থাৎ যতগুলো ধনাত্মক ততগুলো ঋণাত্মক ছিল। এখন এই বস্তুটাতেই যদি ভাই অনেকগুলো ইলেকট্রন এক্সট্রা বাইরে থেকে চলে আসে, তাহলে বস্তুটা দেখতে একই থাকবে ভাই, বস্তুটা দেখতে একই থাকবে। কিন্তু এবার কি হয়ে যাবে ভাই, এক্সট্রা আরো অনেকগুলো ঋণাত্মক চার্জ চলে আসবে। এই যে দেখেন এক্সট্রা আরো অনেকগুলো ঋণাত্মক চার্জ চলে আসছে। সো ধনাত্মক অ্যাজ ইট ইজ ছিল, কিন্তু এক্সট্রা অনেকগুলো ঋণাত্মক চার্জ চলে আসার কারণে পুরো বস্তুটা এখন কি আর পজিটিভলি চার্জ থাকবে বা নিউট্রাল থাকবে? উত্তর হচ্ছে না। এখন বস্তুটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড। ইংলিশে বললে নেগেটিভলি, বাংলায় বললে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। আশা করি একটা বস্তুতে চার্জ কিভাবে আসে এই জিনিসটা আপনারা ভালো বুঝতে বুঝতেছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তারপরও ফিল পেলাম না, আরেকটু ফিল দেন, আরেকটু ফিল করানোর চেষ্টা করেন। দেখেন আপনাকে কিন্তু একটা কাজ করা লাগবে, যদি আপনি সবকিছু ফিল করেন তাহলে ডেফিনেটলি আপনাকে কমেন্ট করা লাগবে কিন্তু ফিল্ড। ওকে, এটা অনিয়ম, আপনাকে যদি ভালো মতো বুঝাতে পারি, ফিল করতে পারেন ফিজিক্স, তাহলে ফেল্ড লিখে দিবেন কমেন্টে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই একটা বস্তু ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত হলো, তো বস্তুটা চার্জিত হলো, চার্জিত হলো, তাই না? এখন আপনি বলতে পারেন যে ভাই ফিল পাচ্ছি না। আচ্ছা, আমি এখন আপনাকে ফিল দিচ্ছি। দেখেন আমরা কোনো একটা বস্তু ধরেন এই নিউট্রাল বস্তুটা নিয়ে একটু কথাবার্তা বলি, তার এই নিউট্রাল বস্তু নিয়ে একটু কথাবার্তা বলি আসেন। সো এই নিউট্রাল বস্তুর অনেকগুলো ধর্ম আছে না ভাই? একটা ধর্ম কি আছে ভাই নিউট্রাল বস্তুর? অনেকগুলো প্রপার্টি আছে, এর মধ্যে একটা প্রপার্টি কি ভর। এই নিউট্রাল বস্তুটার ভর আছে মানে কি এই বস্তুটা কতটুকু ভারী এটা আপনি মেজার করতে পারবেন, তাই না? কতটুকু তুললে কতটুকু হালকা বা ভারী লাগছে। সো ভর বলতে কতটুকু হালকা বা ভারী লাগছে সেই জিনিসটা ধারণা। এই বস্তুটার দেখেন, নিউট্রাল যে এই বস্তুটা যে আছে, এই বস্তুটার একটা আয়তন আছে না ভাই? কতটুকু জায়গা দখল করে আছে এই বস্তুটা সেটা আছে। বস্তু অনেক বড় হলে অনেক বড় জায়গা অকুপাই করবে, ছোট হলে ছোট জায়গা অকুপাই করবে। সো ভর আর আয়তন যেমন বস্তুর এক একটা প্রপার্টি, তেমন বস্তুর আরেকটা প্রপার্টি হচ্ছে ভাই চার্জ। সো চার্জ অন্য কিছুই না, ভর আর আয়তনের মতোই বস্তুর একটা প্রপার্টি। সো ভর বলতে আমরা বুঝি কতটুকু ভারী কতটুকু হালকা, আয়তন বলতে বুঝি কতটুকু জায়গা দখল করবো অল্প নাকি কম, আর চার্জ বলতে আমরা বুঝাই এই বস্তুটা অপর একটা বস্তুকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে।
বুঝতে পারলাম? ওই সস্তা হলাম না, ছেলে মেয়ে আকর্ষণ ওগুলা দিয়ে বুঝাইলাম না, এগুলো একদমই ভালো জিনিস না। আমি আপনাকে চার্জ দিয়ে বুঝাই। সো একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আর একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে বিকর্ষণ করে। ধনাত্মক আর ঋণাত্মক চার্জ যদি আনেন তাহলে এর একে অপরকে আকর্ষণ করবে। এটা আপনি চুম্বক দিয়ে দেখতে পারেন। বিপরীত মেরু হলে আকর্ষণ করে, সমমেরু হলে বিকর্ষণ করে। এটাও একটা বস্তুর ধর্ম। বুঝা গেল? সো চার্জ আর কিছুই না ভাই, বস্তুর একটা ধর্ম। যেই ধর্মের কারণে বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে। বোঝা গেল বিষয়টা? সো আয়তন আর ভরের মতোই চার্জও একটা ধর্ম। এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন দেখেন, আমি যদি আপনাদেরকে এখন বলি যে ভাই আমাকে একটু এন সম্পর্কে আরেকটু ধারণা দেন তো, আপনারা বলবেন যে ভাই এন জিনিসটা কি, এই এন জিনিসটা কি, এন কতগুলো হতে পারে, এন এর মান কত হতে পারে। আমি তখন আপনাদেরকে বলবো যে এন এর মান ভাই 1 হতে পারে, এন এর মান 2 হতে পারে, এন এর মান 3 হতে পারে, এবার ডট 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 অনেক কিছু হতে পারে, বিশাল বিশাল নাম্বার হতে পারে, কয়েক কোটি হতে পারে। কিন্তু এন এর মান কখনো ভগ্নাংশ হতে পারে না। সো মোট কথা যদি আমি একেবারে বলি আপনাকে, এন এর মান কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? কারণ আমি আগেই বলেছি 1.5টা ডিম 4.5টা ডিম কখনো দোকান থেকে কিনতে পাওয়া যায় না, তেমনি 1.5টা 4.5টা ইলেকট্রন কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় সরা যায় না, ইলেকট্রন গোটা গোটা সরাতে হয়। সো এন ডেফিনেটলি একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল বিষয়টা? সো আশা করি এন সম্পর্কে ধারণা পেলে। এবার আপনাদেরকে আমি পাল্টা প্রশ্ন করলাম যে ভাইয়া একটা বস্তু নিউট্রাল ছিল, ওকে নেগেটিভলি বা পজিটিভলি চার্জ করেছেন, তাহলে এই বস্তুতে কতটুকু চার্জ এসেছে, কতটুকু চার্জ এসেছে? এটারও উত্তর এই যে এতটুকুই না ভাই, এন সংখ্যক ইলেকট্রনের চার্জই বস্তুর মধ্যে এসেছে। সো বস্তু কতটুকু ঋণাত্মকভাবে চার্জিত হলো, এন সংখ্যক ইলেকট্রনের চার্জের পরিমাণ। সো এই বস্তুর চার্জকে আমি যদি কিউ দ্বারা ডিনোট করি, যে বস্তুতে এখন কিউ পরিমাণ চার্জ এসেছে, তাহলে আমি কিউ সমান লিখতে পারি না ভাই এন ইন্টু ই, কারণ এন সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ এখন বস্তুর মধ্যে এসেছে। সো বস্তুর চার্জকে যদি কিউ দ্বারা ডিনোট করি, এন ইন্টু ই লিখা যায়, বস্তুরা ঋণাত্মকভাবে চার্জিত। আবার এই বস্তুরাতে দেখেন তো ভাই, এন সংখ্যক ইলেকট্রন চলে গিয়েছে, তো বস্তুরাতে কতগুলো ইলেকট্রন, মানে কতগুলো ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো, এন সংখ্যক ইলেকট্রনের। সো পজিটিভ চার্জও বেড়ে গিয়েছে এন সংখ্যক। সো এই বস্তুতে যে চার্জ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলতে পারি না এন সংখ্যক ইলেকট্রনের চার্জ, কিন্তু এবার ধনাত্মকভাবে চার্জিত হবে বস্তুরা। বোঝা গেল? মানে ইলেকট্রনের চার্জ দিয়ে আলটিমেটলি বস্তুর চার্জকে আমরা ডিফাইন করব, সরুক আর আসুক ইলেকট্রনের চার্জ দিয়ে ডিফাইন করব। আশা করি বুঝেছেন। এখানে ধনাত্মকভাবে চার্জিত আর এখানে ঋণাত্মকভাবে চার্জিত, দ্যাটস ইট। এখানে ইলেকট্রনের চার্জের মান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম বসাবেন, আর এখানে ইলেকট্রনের চার্জের মান -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম বসাবেন। তো এই যে কিউ ইজ ইকুয়াল টু এন, এই সূত্রটা যে পেলাম, এটাকে ভাই একটু বড় ক্লাসে উঠলে এটাকেই সূত্র আকারে পাবেন বা একটু টপিক আকারে পাবেন, যে টপিকটার নাম কোয়ান্টাইজেশন অফ চার্জ। ইংলিশ ভার্সনের জন্য বলছি, আর বাংলা ভার্সনের জন্য আধানের কোয়ান্টায়ন। সো নামটা অনেক কঠিন লাগতে পারে, বাট নামটা অনেক সোজা। এই যে 4.5টি ডিম, 2.25টি ডিম যে আমরা কিনতে পারি না, গোটা গোটা ডিম কেনা লাগবে, তেমনি গোটা গোটা ইলেকট্রন ট্রান্সফার করা লাগবে। এটাকে একটু ফিজিক্সের ভাষায় বলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজ মানে নির্দিষ্ট পরিমাণ। বুঝা গেল? কঠিন কিছুই না ভাই। কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টাম বলতে বোঝায় যে চার্জ গঠিত হবে সবসময় গোটা গোটা ইলেকট্রনের ট্রান্সফারের ফলে। সো কিউ সমান হচ্ছে এন ইন্টু ই লিখাই যায়। এটাই হচ্ছে আধানের কোয়ান্টামের যে ফর্মুলা সেটা। ওকে, এবং এখানে এন বলতে কি বোঝাচ্ছি ভাই? এন বলতে বোঝাচ্ছি নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড মানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার্ড হয়েছে। আর ই বলতে কি বোঝায় ভাই? ই বলতে বোঝায় ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। কতগুলো ইলেকট্রন প্রবাহিত হলো, আর এই ই বলতে ইলেকট্রনের চার্জ বোঝায়। আশা করছি বুঝেছেন। সো আমি যদি আপনাদেরকে এখন উদাহরণ দিই ভাই, আমাকে একটা জিনিস বলেন, আমি আপনাদেরকে ধরেন এখন কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন যে আমাকে একটা জিনিস বলেন, পৃথিবীতে সবচাইতে স্মলেস্ট চার্জ, পৃথিবীতে সবচাইতে ক্ষুদ্র চার্জ কি হতে পারে বলুন? স্মলেস্ট চার্জ বা ক্ষুদ্রতম চার্জ পৃথিবীতে কি হতে পারে? কি হতে পারে বলুন? নিশ্চয়ই উত্তরটা জানা। একটা বস্তুকে আপনি হাইয়েস্ট ওখান থেকে সর্বনিম্ন একটি ইলেকট্রন সরাতে পারেন অথবা একটি ইলেকট্রন দিতে পারেন। তার মানে একটি ইলেকট্রনের চার্জে একটি বস্তুতে সর্বনিম্ন চার্জ গঠিত হতে পারে। 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম ধনাত্মকভাবে চার্জিত হতে পারে অথবা ঋণাত্মকভাবে চার্জিত হতে পারে। বোঝা গেল? এটাই হচ্ছে স্মলেস্ট চার্জ পসিবল। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে বলেন কোন বস্তু থেকে একটি ইলেকট্রন সরালে সেই বস্তুতে চার্জ জমা হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। কোন বস্তু থেকে দুইটি ইলেকট্রন সরালে বা দুইটি ইলেকট্রন দিলে বস্তুতে চার্জ জমা হবে 3.2 ইন্টু 10 ইনভার্স 19 কুলম।
3টি ইলেকট্রন বস্তুর মধ্যে সরালে 3 × 48 মানে 4.8 ইন্টু 10⁻19 কুলম, এরকম। আর আমি যদি আপনাকে বলি যে 4.8 ইন্টু 10⁻19 কুলম এরকম একটা চার্জ পৃথিবীতে এক্সিস্ট করে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে যদি আমি কখনো বলি যে আমাকে বলুন কোনোদিন 3.5 ইন্টু 10⁻19 এইরকম কোনো চার্জ কি গঠন করা সম্ভব, উত্তর কি হবে ভাই? দেখেন ব্যাপারটা, আপনি হয় 1.6 বানাতে পারেন ইন্টু 10⁻19 অথবা 3.2 বানাতে পারেন। এর মাঝে তো ইলেকট্রনকে তো ভাগ ভাগ করে করতে পারবেন না। সো এই চার্জটা আমরা জাস্ট ম্যাথ করার সময় লিখতে পারি, উদাহরণের জন্য ইউজ করতে পারি, বাট এরকম চার্জ আদতে গঠন করা যাবে না। বোঝা গেল? সেম ভাবে দেখেন এই জায়গাটাতে, কারণ 4.8 ইন্টু 10⁻19 কুলম, আপনি কি কখনো 4.5 ইন্টু 10⁻19 কুলম এরকম কোনো চার্জ গঠন করতে পারবেন? উত্তর হচ্ছে না, কারণ 2টি ইলেকট্রনের পর 3টি ইলেকট্রন সরাতে পারেন, এদের মাঝে তো কিছু হতে পারে না ভাই। 2.5টি ইলেকট্রন, 3.25টি ইলেকট্রন, এরকম তো কিছু হতে পারে না। সো এই চার্জগুলো পাওয়া সম্ভব না। বাট স্টিল আমরা ম্যাথ করার সময় অনেক সময় এরকম ডাটা দেখে থাকি, ওটা জাস্ট ম্যাথের পারপাসে ইউজ করবো, বাট আদতে ওরকম কোনো চার্জ গঠন করা পসিবল নয়। আশা করি সবকিছু বুঝেছেন। সো এই ছিল মোটামুটি আধান নিয়ে কথাবার্তা। এবার আমরা চলে যাব হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে কথাবার্তা। তড়িৎ প্রবাহ জিনিসটা কি, এমন ব্যাপারটা বুঝেন। আধান বুঝে ফেলেছেন, এই আধানের প্রবাহ মানে হচ্ছে ভাই তড়িৎ প্রবাহ। কিভাবে হয় বিষয়টা আসেন দেখি, আসেন বোঝানোর চেষ্টা করি। ধরেন এটা একটা পরিবাহী তার, ওকে, একটা তার যে কোনো পরিবাহীর হতে পারে। সো এই পরিবাহী তারের মধ্য দিয়ে ধরেন কোনো কারণে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো, এই পাশ দিয়ে ঢুকলো এবং এই পাশ দিয়ে বেরিয়ে গেল। কিউ পরিমাণ আধান এই পাশ দিয়ে ঢুকলো, এই পাশ দিয়ে বেরিয়ে গেল। কিউ পরিমাণ আধান এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে যেতে সময় লাগলো হচ্ছে টি পরিমাণ। কিউ পরিমাণ আধান এই পাশ দিয়ে ও পাশ দিয়ে বের হতে সময় লাগলো টি পরিমাণ। তড়িৎ প্রবাহ মানে কি জানেন? তড়িৎ প্রবাহ মানে অন্য কিছুই না ভাই, তড়িৎ প্রবাহ মানে আধান প্রবাহের হার। আধান প্রবাহের হার, আমি যদি এখানে বাংলায় লিখি আধান প্রবাহের হারকেই বলে হচ্ছে তড়িৎ প্রবাহ। আধান প্রবাহের হার। আপনি বলতে পারেন ভাই এটা আবার কি, আধান প্রবাহের হার জিনিসটা কি? এটা মানে ভাই একক সময়ে প্রবাহিত আধানের মান কি বলে তড়িৎ প্রবাহ। বুঝেন না নিশ্চয়ই, আশা নাই বোঝাচ্ছে ঐকিক নিয়ম দিয়ে। দেখেন ভাই, টি সময়ে টোটাল আধান কতটুকু পরিবাহিত হয় ভাই? কিউ পরিমাণ। অতএব আমি যদি আপনাকে বলি একক সময়ে কতটুকু আধান পরিবাহিত হবে, আপনি বলেন ভাইয়া কিউ বাই টি পরিমাণ। একক সময়ে যতটুকু আধান পরিবাহিত হয় সেটাকে আমরা বলি আধান প্রবাহের হার। তো শেষ। তড়িৎ প্রবাহের সূত্র আমরা পেয়ে গেলাম। তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে ভাই কিউ ডিভাইডেড বাই টি। আই সমান কিউ ডিভাইডেড বাই টি। এই হচ্ছে বিষয় আসলে। আমাকে বলবেন সবাই সব কিছু বোঝাতে পারলাম কিনা। আই সমান কিউ ডিভাইডেড বাই টি। আপনি বলতে পারেন ভাইয়া তাহলে কিউ মানে কি? কিউ মানে বুঝতেই পারছেন কিউ মানে কি, এটা কি আর বলা লাগবে? কিউ মানে হচ্ছে ভাই চার্জ। কিউ সমান আমরা লিখতে পারি আবার এন ই। দ্যাট মিনস আধান পাচ্ছি বা কারেন্ট পাচ্ছি কিসের কারণে ভাই? ইলেকট্রনের প্রবাহের কারণে। এখন চার্জ এদিক দিয়ে প্রবাহিত হয়, সো আমরা চার্জ এদিক দিয়ে প্রবাহিত হয় সেদিক দিয়ে আমরা তড়িৎ প্রবাহের ডিরেকশন ধরি। ধরেন এই পাশ দিয়ে আই ঢুকলো, এই পাশ দিয়ে আই বের হলো। হ্যাঁ ভাই, তড়িৎ প্রবাহের সর্বপ্রথম উপস্থিতি বিজ্ঞানী দেখেছিলেন এই যে থান্ডার স্টর্ম দেখি, বিদ্যুৎ চমকানো দেখি, এখান থেকে শক টক খেয়ে মনে করছেন যে বিদ্যুৎ নামক কিছু একটা আছে। সো বিদ্যুৎ প্রবাহ মানে আবিষ্কার হওয়ার অনেক পরে ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে। ইলেকট্রন আগে তো আমরা জানতামই না, আগে জানতাম যে এটা নিশ্চয়ই নেচারের কোনো কুদরত, এরকম একটা জিনিস যার কারণে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে জেনেছি আসলে ইলেকট্রনের ফ্লোর কারণে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। সো ওই যে অনেক বছর আগে যেহেতু তড়িৎ প্রবাহ বের হয়ে গিয়েছিল, অলরেডি আবিষ্কৃত হয়েছিল এবং একটা ডিরেকশনে তড়িৎ প্রবাহ অলরেডি ধরেই নেওয়া হয়েছে। সব আগে ধরে নেওয়া হতো যে পজিটিভ কোনো কিছুর ফ্লো এর কারণে নিশ্চয়ই তড়িৎ প্রবাহ, সেটা একবার ধরে নেওয়া হয়েছে 100-150-200 বছর এইভাবে চলেছে। সো ওইটাই পরবর্তীতে আর চেঞ্জ করা হয়নি। পরবর্তীতে দেখা গেল যে তড়িৎ প্রবাহ আসলে আধানের প্রবাহ এবং আধান গঠিত হয় ইলেকট্রন দিয়ে। ইলেকট্রন অ্যাকচুয়ালি প্রবাহিত হয় ভাই এই দিকে। যদি তড়িৎ প্রবাহ এই দিকে যায়, ইলেকট্রনের অ্যাকচুয়াল প্রবাহ হচ্ছে এই দিকে। ইলেকট্রনের অ্যাকচুয়াল প্রবাহ হচ্ছে এই দিকে, এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে এই দিকে। এই যে দেখেন ইলেকট্রন ফ্লো অ্যাকচুয়ালি এই দিকে, বাট আমরা শুরুতে ধরে নিয়েছিলাম তড়িৎ প্রবাহ ওই দিকে হচ্ছে, মানে এখন পর্যন্ত ওইটাই ধরে নেওয়া হয়। সো আমরা মনে মনে বুঝবো যে ইলেকট্রন ফ্লো এইদিকে, বাট ধরে নিব, বাট এটা জাস্ট মনে মনে বুঝবো, বাট অ্যাকচুয়াল আমরা সবসময় মনে রাখবো যে তড়িৎ প্রবাহ ওইদিকে। ঠিক আছে, কেন হয় কিভাবে এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। ওকে,
সো আমরা এই যে আই এর সূত্রটাকে পরবর্তীতে আরো ভেঙে কি লিখতে পারি ভাই? আই সমান কিউ কে ভাঙলে হয় কি, এন সংখ্যক ইলেকট্রনের প্রবাহ ডিভাইডেড বাই টি। সো এই যে কি হলো, এই হচ্ছে ঘটনা। সো ওভারঅল এই হচ্ছে সূত্র। ওকে, এই হচ্ছে সূত্র। আশা করি বুঝেছেন, আশা করি বুঝেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সবকিছু বুঝলাম, তড়িৎ প্রবাহ বুঝলাম, তাহলে তড়িৎ প্রবাহ দিয়ে আমরা করি কি ভাই? আমরা আসলে ফ্যান লাইট এগুলো চালাই। সো আমি এখানে একটা ফ্যান এঁকেছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তড়িৎ প্রবাহ কি এরকম হয় না যে ধরেন এই পাশ দিয়ে ঢুকলো, ধরেন আই তড়িৎ প্রবাহ, এরপর এই যে ফ্যানের মধ্য দিয়ে যায়, এরপর ওই পাশ দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। সো ওই পাশ দিয়ে ধরে নিলাম আই প্রাইম তড়িৎ প্রবাহ বের হলো এবং ইভেনচুয়ালি ফ্যানটা ঘুরছে। ফ্যানটা ঘুরছে কেন? ফ্যান কেন ঘুরছে ভাই? কারণ ফ্যান দিয়ে তড়িৎ প্রবাহ দিচ্ছি, তড়িৎ প্রবাহ না দিলে নিশ্চয়ই ফ্যান ঘুরতো না। আপনার কাছে আমার প্রশ্ন যে আই এর মানটা কি আই প্রাইমের থেকে বড় হবে, নাকি আই এর মানটা আই প্রাইমের থেকে ছোট হবে, নাকি আই এর মানটা আই প্রাইমের সমান হবে? বলুন তো কোনটা হতে পারে? বলুন, ট্রাই করুন। আই এর মান আই প্রাইমের থেকে সমান হবে নাকি বড় হবে নাকি ছোট হবে? ট্রাই করুন। করেছেন? উত্তর দিচ্ছি এবার। দেখুন ভাই, আই মানে কি? ইলেকট্রনের ফ্লো, চার্জের ফ্লো। আই যেদিকে যাচ্ছে সেদিকে অ্যাকচুয়ালি আমি ইলেকট্রনের ফ্লো এইদিকে দেখাবো, বাট আপনারা মনে মনে ইমাজিন করবেন এইদিকে ফ্লো হয়েছে। দেখেন আই ফ্লো হয়েছে মানে কি ভাই? আই ফ্লো হয়েছে মানে চার্জ ফ্লো হয়েছে। চার্জের ফ্লো মানে তাই, তার মানে কিউ পরিমাণ চার্জ ঢুকলো, কিউ পরিমাণ চার্জ বের হলো। দ্যাট মিনস এই পাশ দিয়ে এই পাশে এন সংখ্যক ইলেকট্রন ঢুকেছে এবং এই পাশ দিয়ে ইলেকট্রন বের হয়েছে। এখন কখনো দিন কি এরকম সম্ভব যে একটা ফ্যান ঘুরাচ্ছেন, ধুলা জমিলে ফ্যান মোটা হয় আমি জানি, ওটার কথা বলছি না, এরকম হয়েছে 10-12 বছর ধরে ফ্যান চালাচ্ছেন, ফ্যান অনেক মোটা সোটা হয়ে গেছে আমার মতো? সম্ভব না। মানে আমি বুঝাতে চাচ্ছি ফ্যান কি কখনো ইলেকট্রন খায়? খায় না। তার মানে যতটুকু ইলেকট্রন ঢুকে, এন সংখ্যক ইলেকট্রন ঢুকলে এই পাশ দিয়ে ভাই এন সংখ্যক ইলেকট্রনই বের হবে। এই যে নাম্বার অফ ইলেকট্রন যে বের হলো সমপরিমাণ, যতটুকু চার্জ ঢুকেছে ততটুকু চার্জ যদি বের হয়ে যায়, যতটুকু চার্জ ঢুকেছে ততটুকু চার্জ যদি বের হয়ে যায়, ইলেকট্রন যতটুকু ঢুকেছে ততটুকু যদি বের হয়ে যায়, আর আমরা জানি না ইলেকট্রনের পরিমাণটা ডিভাইডেড বাই টাইম, এটা কি বলে? তড়িৎ প্রবাহ। সো যতটুকু তড়িৎ প্রবাহ ঢুকেছিল ততটুকু তড়িৎ প্রবাহ বেরিয়ে গেছে। মাঝে ফ্যানে কি হয়েছে এটা আমরা জানি না, বাট যতটুকু তড়িৎ প্রবাহ ঢুকেছিল ততটুকু তড়িৎ প্রবাহ বের হবে। বাট চার্জের মানে যেহেতু চেঞ্জ হয়নি, সো তড়িৎ প্রবাহের মানও চেঞ্জ হবে না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই আই ইজ ইকুয়াল টু আই প্রাইম। এখন আপনাদের মনে আরো প্রশ্ন আসা উচিত। প্রশ্নটা হচ্ছে আপনারা এখন ভাবতে পারেন যে ভাই আই ইজ ইকুয়াল টু আই প্রাইম হলো, তাহলে আপনি ভাবতে পারেন যে ভাই তাহলে ফ্যানটা চললো কি দিয়ে? যতটুকু কারেন্ট ঢুকেছে ততটুকুই বেরিয়ে গেছে, তাহলে ফ্যান চললে কি দিয়ে? লাইট জ্বলে কিভাবে? প্রশ্ন আসতেই পারে। তো সেই প্রশ্নেরই উত্তর শিখবো বাকিটুকু ভিডিওতে। তো সেটা প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের বিভব শক্তি পড়া দরকার। বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি পড়া দরকার। সো বিভব শক্তি আমাদের সিলেবাস অনুযায়ী আমরা মোটামুটি 3 প্রকার বিভব শক্তি পাই। কি কি বিভব শক্তি পাই ভাই একটু আপনাদেরকে বলি। আগে আপনাদেরকে বলি আমাদের বইয়ে 3 প্রকার সংরক্ষণশীল বল আছে। 3 প্রকার সংরক্ষণশীল বল আছে আমাদের বইয়ে। সেগুলো কি কি ভাই? একটা হচ্ছে ভাই মহাকর্ষ বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে স্প্রিং বল, আর একটা হচ্ছে স্থির বৈদ্যুতিক বল বা যেটাকে আপনারা বলেন কুলম্ব বল। ঠিক আছে, এই 3 প্রকার সংরক্ষণশীল বল আছে। এখন নামটা শুনেই বুঝছেন সংরক্ষণশীল বল মানে এরা কোনো কিছু সংরক্ষণ করে, তাই না? কিছু না কিছু তো সংরক্ষণ করে। আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, আপনি মনে রাখবেন সংরক্ষণশীল বল আসলে কি সংরক্ষণ করে জানেন? সংরক্ষণশীল বল অ্যাকচুয়ালি সংরক্ষণ করে ভাই, সংরক্ষণশীল বল অ্যাকচুয়ালি সংরক্ষণ করে বিভব শক্তি। বোঝা গেল? সো যেখানে যেখানে সংরক্ষণশীল বল পাবেন সেখানে সেখানে আপনি বিভব শক্তিও পাবেন। সো আপনি দেখবেন মহাকর্ষ বিকর্ষ অধ্যায়টা পড়ার সময় আপনি পাবেন হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি। আপনি স্প্রিং বল যখন পড়বেন তখন আপনি পাবেন স্প্রিং বিভব শক্তি, স্প্রিং বিভব শক্তি। আপনি যখন স্থির বৈদ্যুতিক বল পাবেন তখন পাবেন বৈদ্যুতীয় বা তড়িৎ বিভব শক্তি, বৈদ্যুতিক বা তড়িৎ বিভব শক্তি। এগুলো আপনারা বিভিন্ন চ্যাপ্টারে পাবেন। তড়িৎ বিভব শক্তিটা আপনাদের
সিলেবাসে হয়তো বা নাই, এটা একটু বড় ক্লাসে পাবেন, 11-12 পাবেন। হয়তো স্প্রিং বিভব শক্তিটাও আপনারা খুব একটা পাবেন না, বড় ক্লাসে পাবেন। বাট আমাদের বলা যায় এইগুলা আমরা বলতে পারি, যেখানে যেখানে সংরক্ষণশীল বল আছে সেখানে সেখানে বিভব শক্তি আছে। কিভাবে এগুলো আসে, সংরক্ষণশীল বল জিনিসটা কি, আমরা যা সংজ্ঞা মুখস্থ করি। সংরক্ষণশীল বলের ফিল পেতে চান, আসুন আজকে ফিল দিই। চলতরিতের সাথে আর অনেকগুলো চ্যাপ্টার আমরা মিক্সড করবো মোরে, আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাবো যে পোটেনশিয়াল বিভব জিনিসটা কি। সো আসুন আমরা প্রথমে শিখবো মহাকর্ষীয় বিভব শক্তি। সো মহাকর্ষীয় বিভব শক্তি কেন জমা হবে ভাই, কারণ এখানে একটা সংরক্ষণশীল বলের ব্যাপার স্যাপার আছে, সেটা কি মহাকর্ষীয় বল। সো আসুন কিভাবে জমা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। সো ধরেন এটা হচ্ছে পৃথিবীর গ্রাউন্ড, পৃথিবীর গ্রাউন্ড, একটা এমভরের এখানে বস্তু আছে। সো আমি এমভরের বস্তুটাকে একটা এইচ হাইট, সার্টেন হাইট তুলতে চাই, তুললাম। দুইটা শর্ত আছে, এই শর্তগুলো মাথায় রাখা লাগবে। এগুলো কেন কিভাবে এগুলো আমি বড় ক্লাসে শেখাবো, আর একটু বড় হন তারপর শেখাবো, আমার সাথে তো দেখা হবে ইন্টারমিডিয়েটও, তখন শেখাবো। এক নম্বর শর্ত হচ্ছে যে এই এইচ এর মানটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম, অর্থাৎ বস্তুকে অনেক কম হাইটে যদি তুলেন তাহলে আমি এখন যা শেখাবো সেটা অ্যাপ্লিকেবল হবে সেটা। আর দুই নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে বস্তুটিকে অত্যন্ত ধীরে এই উচ্চতায় তোলা হবে, একদম ধীরে ধীরে উপরে তুললাম, ধীরে ধীরে, খুব দ্রুত তুললাম এমন না, ধীরে 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 একদম ইনফাইনাইটলি স্লো টাইমে আমি ধীরে তুললাম। এত ধীরে তুললাম যেন অ্যাক্সিলারেশন শূন্য হয়, বেগ যেন নাই বাড়ে, একদম ধীরে তুললাম। ওকে, কেন এই দুইটা শর্ত প্রয়োজন হলো এটা আমি বড় ক্লাসে বুঝাবো, আপাতত জাস্ট দেখেন আর ভুলে যান, জাস্ট মনে রাখবেন ভাইয়া বোঝানোর সময় এই দুটো শর্ত বলেছিল। ওকে, সো একটা বস্তুকে নিচ থেকে উপরে তুললে, একটা বস্তুকে নিচ থেকে উপরে তুললে আমরা মনে হয় গত চ্যাপ্টারে পড়েছিলাম, গত চ্যাপ্টারে আমাদের পড়ার কথা, কি পড়ার কথা ভাই, কি পড়েছিলাম বলেন। একটা বস্তুকে নিচ থেকে যদি আমরা উপরে তুলি, নিচ থেকে যদি উপরে তুলি, তাহলে বস্তুর ফাইনাল যে পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমি ইউ ফাইনাল লিখলাম, হ্যাঁ ইউ ফাইনাল লিখলাম, ইউ এফ লিখলাম, হ্যাঁ ইউ এফ লিখলাম, ইউ ফাইনাল। সেই ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মান কত ভাই, বস্তুটাকে এইচ উচ্চতায় তুলেছি, সেই মানটা হচ্ছে mgh। এটাই শিখেছি না, শিখেছি নিশ্চয়ই, কি অস্বীকার করবেন না। এখন আমি আপনাকে বলবো যে এই লাইনটা না পুরোপুরি কারেক্ট না, এই লাইনটা পুরোপুরি কারেক্ট না। কেন কারেক্ট না সেটাও আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন বস্তু যখন ভূমিতে ছিল ভাই, বস্তু যখন ভূমিতে ছিল তখন তার বিভব শক্তি ছিল ইউআই। বস্তু যখন একটা এই উচ্চতায় উঠেছে তখন তার বিভব শক্তি হচ্ছে ইউএফ। আমরা যখন এই উচ্চতায় তুলি তখন তার বিভব শক্তির পরিবর্তন হয়, অর্থাৎ ইউএফ মাইনাস ইউআই, এই মানটা হয় ভাই এমজিএইচ এর সমান, এই মানটা হয় এমজিএইচ এর সমান। অর্থাৎ ডেল ইউ অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন, এই মানটা হয় এমজিএইচ এর সমান। বুঝেছি বিষয়টা? আপনারা বলতে পারেন, অনেকে বলতেন ভাই এটা তো নতুন জিনিস, বিভব শক্তির পরিবর্তন তো শিখিনি, আমরা তো শিখেছি ফাইনাল বিভব শক্তি এমজিএইচ। সেটা এবার বুঝাচ্ছি। আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ধরে নেই, ধরি ধরি একটা বস্তু যখন গ্রাউন্ডে ছিল, গ্রাউন্ডে, তখন বস্তুর বিভব শক্তি হচ্ছে জিরো। বিভব শক্তি কার জানেন, বস্তু আর পৃথিবীর মিলায় বিভব শক্তি হয়। আমরা ধরে নিই বস্তুর বিভব শক্তি জিরো, আচ্ছা ধরে নিন, সমস্যা নেই, বড় ক্লাসে এগুলো ব্যাখ্যা শিখবেন। বস্তুর বিভব শক্তি ধরে নিচ্ছি, বস্তুর বিভব শক্তি গ্রাউন্ডে থাকা অবস্থায়, পৃথিবীকে টাচ করে থাকা অবস্থায় ধরে নিচ্ছি জিরো। সো ধরি ইউ আই ইজ ইকুয়াল টু জিরো, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা জিরো না। যদি ইউ আই ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে ডেফিনেটলি যে ইউ আই এর মানটা জিরো। সো এই যে এই লাইনটা, এই লাইনটা এটা যদি কপি করে নিচে নামাই তাহলে দেখেন এই যে এই মানটা তো ভাই জিরো হয়ে যায়, এই মানটা তো জিরো হয়ে যায়। সো ফাইনালি ইউএফ এর মানটা চলে আসে হচ্ছে এমজিএইচ। সো আমরা এইভাবে এমজিএইচ লিখতে পারি যে বস্তুর ফাইনাল বিভব শক্তি এমজিএইচ কখন, যখন আমরা গ্রাউন্ডে থাকা অবস্থায় বস্তুর বিভব শক্তি জিরো ধরে নিই। তো এটা তো আমরা জানি সবাই, একটা বস্তুকে এই উচ্চতায় তুললে বিভব শক্তি আসে এমজিএইচ পরিমাণ। কেন আসে, কিভাবে আসে, আসেন এটাই বোঝার চেষ্টা করবো আজকে। সেটা একটু বড় ক্লাস হলে আর একটু ভালো বুঝবেন, তারপর আমি চেষ্টা করি যতটুকু আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে বোঝা যায়। সো দেখেন বস্তুকে নিচ থেকে উপরে তুলেছি, একবারে কি উঠেছে না, বস্তুটা ধরেন মাঝে এসেছে, মানে ধীরে ধীরে উপরে উঠেছে না, মানে এই জায়গা থেকে বস্তুটা, দাঁড়ান, এই জায়গা থেকে বস্তুটা ধীরে 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 উপরে উঠেছে না, একবার উঠেছে না, ধীরে ধীরে উপরে উঠেছে। সো উপরে ওঠার সময় যে মাঝে এই বস্তুটার উপর কি কি হচ্ছে না হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোকপাত করবো। সো বস্তুটা যখন উপরে উঠছিল তখন মাঝে কি কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আলোকপাত করছি। সো বস্তুর উপরে উঠবে, সো মাঝে একটা জিনিস নিয়ে আমরা আলোকপাত করবো আসে। সো ঘটনা কি ঘটে দেখেন, এই মাঝে থাকা অবস্থায় বস্তুর উপরে
কোন কোন বল প্রযুক্ত হয় বলেন। তার আগে আমাকে বলুন, বস্তু নিচ থেকে উপরে উঠেছে, এমনি এমনি উঠলো, এমনি এমনি উঠে, নাকি বাহ্যিকভাবে বল প্রয়োগ করা লাগে বলেন। বাহ্যিকভাবে বল প্রয়োগ করা লাগে, অর্থাৎ আমাকে বাহ্যিকভাবে বল প্রয়োগ করেই তো বস্তুকে উপরে তুলে লেগেছে। সো বাহ্যিকভাবে বল, সো এটাকে আমি লিখছি এফ ই এক্স টি, এক্সটার্নাল ফোর্স, বা এটাকে বাংলায় বলে হচ্ছে বাহ্যিক বল। ওকে, সো বাহ্যিক বল এফ ই এক্স টি, এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে বস্তুটাকে উপরে তুললাম। সো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা শুরু করেছি, বস্তু উপরে উঠছে। বস্তু যখন মাঝে আছে তখন কি কি বল প্রয়োগ করছি ভাই? নিশ্চয়ই বাহ্যিক বল প্রয়োগ করতে মানে কন্টিনিউয়াসলি বাহ্যিক বল প্রয়োগ করছি, এক্সটার্নাল ফোর্স বলেই বস্তু উপরে উঠছে। আবার বলেন তো ভাই, বস্তুর উপর পৃথিবী একটা আকর্ষণ বল ক্রিয়া করে না ভাই? সেটাকে আমরা বলি কি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। পৃথিবী বস্তুকে নিজে থেকে আকর্ষণ করে, এবং সেটা কি হয় ভাই? এম জি সমান হয়। বলা যায় এই জিনিসটা, বলা যায়। এখন বুঝেন ব্যাপারটা, বস্তুটা ধীরে ধীরে কেন উপরে তুলছি, ধীরে ধীরে কেন উপরে তুলছি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে বাহ্যিক বলটা যে আছে না ভাই, এই বাহ্যিক বলটা, এই যে মহাকর্ষীয় বলটা আছে না, এইটার প্রায় সমান হয়, প্রায় সমান। এইটা সামান্য বেশি, ধরেন এটার মান 20, তাহলে এইটার মান হচ্ছে 20.0001। বোঝা গেল? তাহলে সামান্য বেশি না এই মানটা। সো বস্তুটা নিচ থেকে উপরে উঠবে কি অনেক দ্রুত, নাকি ধীরে 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 উঠবে? ধীরে ধীরে উঠবে। সো যখন ধীরে ধীরে উঠাচ্ছি এবং ফাইনালি বস্তুটাকে এই ছাইটে তুললাম, এই ছাইটে তুললাম, তখন দেখেন তো ভাই, তখন দেখেন, তখন দেখেন, আমরা যদি একটা কথা বলি এখানে, আমরা একটা কথা বললাম, দেখেন যে এই দুটা ফোর্সের মান প্রায় সমান। সো প্রায় সমান যদি বলা যায়, তাহলে এফ ই এক্স টির মানও, এফ ই এক্স টির মানও এফ জি সমান হবে, মহাকর্ষ বলের সমান হবে, প্রায় সমান। তার মানে দুইটার মানে এম জি ধরে নেওয়া যায়। এবার আমাকে বলুন তো, বস্তুটাকে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে এই ছাইড উপরে তুলেছি। সো এই ছাইড তুলতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কতটুকু? আপনারা নিশ্চয়ই কাজ পড়েছেন, কাজ হচ্ছে বল ইন্টু সরণ। সেখানে কোন বল দ্বারা কৃত কাজ চাচ্ছি? বাহ্যিক বল। সো কি করা লাগবে ভাই? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ওয়ার্ক ডান ডাব্লিউ বাই এক্সটার্নাল ফোর্স ডাব্লিউ ই এক্স টি লিখেছি, সমান কি লিখতে পারি ভাই? বল ইন্টু সরণ, অর্থাৎ বাহ্যিক বল এফ ই এক্স টি ইন্টু সরণ, সরণের মান কত ভাই? এইচ। বস্তুকে নিচ থেকে উপরে উঠালাম কতটুকু? এইচ উচ্চতা। সো বাহ্যিক বলের মান কত ভাই? এম জি ইন্টু এইচ। আমাকে বলেন বাহ্যিক বল দ্বারা কৃত কাজের মান কত পেলাম? বাহ্যিক বল দ্বারা কৃত কাজের মান কত পেলাম? এম জি এইচ না? তাহলে এবার একটা জিনিস খুব ভালো মতো তাকান, বাহ্যিক বল দ্বারা কৃত কাজে পেলাম এম জি এইচ, আর বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়েছিল এম জি এইচ। তাহলে একটা রিলেশন পেলেন? আশা করি পেয়েছেন। কি রিলেশন ভাই? সেটাই দেখাচ্ছি, সেটাই দেখাবো। রিলেশনটা কি এটা এবার আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব। এবার আসেন আপনাদেরকে এক্সপ্লেইন করি। রিলেশনটা আর কিছুই না, রিলেশনটা আর কিছুই না। রিলেশনটা হচ্ছে এরকম, রিলেশনটা হচ্ছে এরকম, যদি ভালো মতো বলবেন, যদি বাহ্যিক বল, বাহ্যিক বল কোনো সংরক্ষণশীল বলের, বাহ্যিক বল কোনো সংরক্ষণশীল বলের, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে, বিরুদ্ধে কাজ করে, যদি বাহ্যিক বল কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করে। দেখেন এখানে বাহ্যিক বল কার বিরুদ্ধে কাজ করেছে? বাহ্যিক বলের বিরুদ্ধে কোন বল কাজ করেছে? বাহ্যিক বল এখানে একাই বল নাকি দুইটা বল আছে? দুইটা বল, একটা বাহ্যিক বল আর একটা কি মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল নিচে, বাহ্যিক বল উপরে। মহাকর্ষীয় বল আর বাহ্যিক বল বিপরীত, এবং বাহ্যিক বল কি একটা মহাকর্ষীয় বলটা কি একটা সংরক্ষণশীল বল। তাহলে বাহ্যিক বল কার বিরুদ্ধে কাজ করেছে ভাই? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করেছে। এইখান থেকে সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা চলে আসে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, সংরক্ষণশীল বল এমন বল যার বিরুদ্ধে কাজ করলে কাজটা ধ্বংস হয় না, কাজটা বিভব শক্তি হিসেবে জমা হয়। বুঝা গেল? এই যে দেখেন বাহ্যিক বল যতটুকু কাজ করেছে এমজিএইচ পরিমাণ, পুরাটাই বস্তুর মধ্যে কি হিসাবে জমা হয়েছে? বিভব শক্তি হিসাবে জমা হয়েছে। এটাই এবার লিখবো, বাহ্যিক বল দ্বারা যতটুকু কাজ করা হয়, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, এই পুরোটাই বস্তুর মধ্যে বিভব শক্তি পরিবর্তন করে, অথবা আপনাদের ছোট ক্লাস অনুযায়ী বলতে পারেন ফাইনাল বিভব শক্তি হিসাবে জমা হয়। বাহ্যিক বল যতটুকু কাজ করবে পুরোটাই বস্তুর মধ্যে কি হিসাবে জমা হবে? বিভব শক্তি হিসাবে জমা হবে। বাহ্যিক বলটাকে কার বিরুদ্ধে কাজ করা লাগবে? সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া আপনি এটা আরেকটু ফিল দেন আমাদেরকে, আরেকটু ফিল দেন ভাই, ফিজিক্স তো ফিল করতে এসেছেন আমার কাছে, আসেন আপনাদেরকে আরেকটু ফিল দিই।
এবার আপনারা বলতে পারেন এই যে এই জিনিসটা সাইডে লেখা থাক, এবার আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখেন, ধরেন এই হচ্ছে একটা ভূমি, হ্যাঁ ভূমি। এই একটা এম ভরের বস্তু, একে আপনি এই জায়গা থেকে এইচ পরিমাণ সরণ করলেন, ধরেন আনুভূমিক বরাবর এইচ সরণে লিখলাম, আমি এস না লিখে এইচ লিখলাম। বস্তুটা আলটিমেটলি এখানে চলে আসলো। কিভাবে সরণ করলেন ভাই? সরণ করলেন হচ্ছে এই দিক বরাবর বাহ্যিক বল প্রয়োগ করে, বাহ্যিক বল প্রয়োগ করে। এবার আপনার বাহ্যিক বল দ্বারা কৃতকাজ কতটুকু ভাই? কতটুকু কৃতকাজ? বল ইন্টু সরণ। বাহ্যিক বল এফ ই এক্স টি ইন্টু সরণে এইচ। এখন এবার কি আপনি বলতে পারেন যে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে? ভাবেন ভাবেন, হয়েছে কি জমা? উত্তর হচ্ছে না। প্রমাণও দেবো, ফিলও দেবো, সংজ্ঞা অনুযায়ী কি জমা হয়েছে? না। কারণ দেখেন, মহাকর্ষ বল কাজ করে নিচের দিকে, আপনি প্রয়োগ করছেন ওই দিকে, বাহ্যিক বল এই দিকে, মহাকর্ষ বল নিচের দিকে। বাহ্যিক বল, এই যে মহাকর্ষ বল এই দিকে, বাহ্যিক বল প্রয়োগ করা লাগবে উপরের দিকে, তাহলে বিভব শক্তি আসবে। মহাকর্ষীয় বল এই দিকে, আপনি বাহ্যিক বল প্রয়োগ করেছেন এই দিকে, এটা কিন্তু বিপরীত হয় নাই, বিপরীত হয়নি। এইটা এইটুকু জিনিস কোনোদিন, এইটুকু জিনিস কোনোদিন বিভব শক্তির পরিবর্তন করবে না। সংজ্ঞা অনুযায়ী এটা বলা যায়। এবার ফিল থেকেও বলা যায়। দেখেন, একটা বস্তুতে বিভব শক্তি জমা হয়েছে কিনা এটা ফিল করে বলা যায়। দেখেন, একটা বস্তুতে বিভব শক্তি জমা হয়েছে কিভাবে বুঝি? একটা বস্তুকে নিচ থেকে উপরে তুললেন, এই যে একটা বস্তুকে নিচ থেকে উপরে তুললেন, তার মধ্যে বিভব শক্তি জমা আছে এমজিএইচ। এখন দেখেন, নিচ থেকে উপরে তুলেন, এনার্জি দিয়ে তো উপরে তুলেছেন, এখন বস্তুটাকে ছেড়ে দিলে সে আবার নিচে চলে আসে না, কেন আগের জায়গায় ফিরে আসছে? কেন? নিশ্চয়ই তার মধ্যে এনার্জি জমা ছিল, যে এনার্জিটাকে খরচ করে সে আগের জায়গায় ফিরে এসেছে। আপনি বাইরে থেকে এনার্জি দিয়ে তাকে উপরে তুলেছেন, এবার সে তার নিজে জমা থাকে এনার্জি দিয়ে আগের জায়গায় ফিরে এসেছে। বস্তু আগের জায়গায় প্রত্যাবর্তন করলো কিনা, আগের জায়গায় ফিরে আসলো কিনা, এইটার উপর বেস করে আমরা ফিল থেকে বলতে পারি বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে কিনা। বিভব শক্তি জমা হয়েছে কিনা এক হচ্ছে আমরা এই সংজ্ঞা থেকে, সংরক্ষণশীল বলের সংজ্ঞা থেকে বলতে পারি, দুই আমরা ফিল করে বলতে পারি। একটা ফিল গেল, একটা ফিল গেল, আরেকটা ফিল আসবে। দেখেন, এবার স্প্রিং বিভব শক্তিটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, স্প্রিং বিভব শক্তি, ধরেন আপনার কাছে একটা স্প্রিং আছে, সবাই দেখেছেন, এই একটা স্প্রিং, ধরে এটা স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, এই যে একটা লাইন টেনে রেখেছি, এটা স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য। আমি স্প্রিংটাকে এই পাশ থেকে চাপ দিলাম, স্প্রিংটা সংকুচিত হয়ে গেল, ধরেন সংকুচিত হয়ে গেল, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা আগে লম্বা ছিল, এখন সংকুচিত হয়ে গেল। এখন সংকুচিত হলো কিভাবে ভাই? এমনি এমনি সংকুচিত হয়? উত্তর হচ্ছে না। এই যে এইদিকে আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি বলেই স্প্রিং সংকুচিত হয়েছে, তাই না? ভালো জিনিস। এখন বাহ্যিক বল যখন প্রয়োগ করছিলাম, আপনি কি কোনোদিন ফিল করেছেন স্প্রিংকে আপনি যদি সংকুচিত করেন, একটা বাধা কিন্তু আপনি পান। সংকুচিত করা কিন্তু সহজ না, একটা বাধা পান। মানে স্প্রিংও, আপনি যদি স্প্রিং এর বাইরে থেকে বল দেন, স্প্রিংও ভিতর থেকে একটা বল দিবে, সেটাকে আমরা নাম দিই এফএস, স্প্রিং ফোর্স, স্প্রিং বল। এবং এই স্প্রিং বল কি? একটা সংরক্ষণশীল বল। এক্ষেত্রেও দেখেন, আপনি যতটুকু কাজ করছেন, এটা বাহ্যিক বল কার বিরুদ্ধে কাজ করছে? স্প্রিং বলের বিরুদ্ধে। বাহ্যিক বলের ডিরেকশন এদিকে, স্প্রিং এর বিপরীত দিকে, স্প্রিং তার বিপরীত দিকে। বাহ্যিক বল স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছে। বাহ্যিক বল যতটুকু কাজ করবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যতটুকু কাজ করবে, পুরোটা স্প্রিং এ কি হিসাবে জমা হবে জানেন? বিভব শক্তি হিসাবে। এটা ম্যাথমেটিক্যাল। এবার আপনি বলেন যে ভাই ফিল থেকে বলেন, ফিল থেকে বলছি, আপনি স্প্রিংটাকে এইখানে ছেড়ে দেন না, স্প্রিং দেখবেন লাফ দিয়ে আবার আগের জায়গায় চলে গেছে। এটা কেন হলো? কেন হলো? নিশ্চয়ই স্প্রিং এ বিভব শক্তি জমা হয়েছিল বলেই সে আগের জায়গায় যেতে পারলো। হ্যাঁ, স্প্রিং এ অন্য একটা জিনিস হবে, ওটা আমরা আরেকটু বড় ক্লাসে শিখবো, মানে আরো ব্যাপার স্যাপার আছে, বাট আগের জায়গায় যে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে বিকজ অফ বিভব শক্তি। বিভব শক্তি, আশা করি আরেকটা ফিল পেলেন। এবার আসেন ভাই, আমরা তড়িৎ বিভব পড়ি। বিভব শক্তি, আমরা মহাকর্ষীয় বিভব পড়লাম, আমাদের তিন প্রকার বিভব শক্তি পড়ার কথা ছিল। কোন তিন প্রকার ভাই? এই যে এখানে দেখিয়ে আনি আপনাদেরকে। মহাকর্ষীয় বিভব শক্তি আমাদের পড়ানোর কথা ছিল, স্প্রিং বিভব শক্তি পড়ানোর কথা ছিল, পড়েছি। এবার আসেন তড়িৎ বিভব শক্তি সম্পর্কে একটু পড়ি। আপনাদের সিলেবাসে নেই, বাট বেটার ফিজিক্স ফিল করার জন্য আপনাদেরকে এগুলো জানা দরকার। অন্যদের থেকে বেটার ফিজিক্স বুঝবেন, শুধু সূত্র মুখস্থ করে ম্যাথ সলভ করবেন না, বুঝে বুঝে ম্যাথ সলভ করবেন। আসেন এবার আমরা পড়ি তড়িৎ বিভব কি জিনিস। তড়িৎ বিভব পড়ে গেলে বিভব পার্থক্য, বিভব শক্তি সবই বুঝে যাবেন। আমরা একটা জিনিস বের করবো, কি বের করবো ভাই? কিউ বিন্দু চার্জ। কিউ একটা বিন্দু চার্জ, বিন্দু চার্জ মানে ক্ষুদ্র একটা আধান ধরতে পারেন আপাতত। কিউ বিন্দু চার্জ হতে, এখানে হতে হচ্ছিল, কিউ বিন্দু চার্জ হতে আর দূরত্বে এক্স বিন্দুতে বিভব নির্ণয়। কিউ বিন্দু চার্জ হতে আর দূরত্ব, এই যে এই দূরত্বটা হচ্ছে আর, এই একটা বিন্দু এক্স,
এই এক্স বিন্দুতে বিভব বের করতে যাচ্ছি। বিভব কত? আপনি বলতে পারেন যে ভাই বিভব জিনিসটাই তো বুঝি না, বিভব কেমনে বের করবেন? আসেন, বিভব জিনিসটা কি আমি সংজ্ঞা না দিয়ে আগে আমি আপনাদেরকে ফিল করি, তারপর সংজ্ঞা দিব, ধীরে ধীরে সংজ্ঞা দিব, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে সংজ্ঞা দিব। সো ব্যাপারটা বুঝেন, কার বিভব বের করতে চাচ্ছি ভাই? কার বিভব বের করতে যাচ্ছি? এই কিউ চার্জের। এখন আমাকে বলেন, ধরেন আমি এই কিউ চার্জকে এই জায়গায় ফিক্স রেখে দিলাম, অর্থাৎ কিউ চার্জ কোনোভাবে এখান থেকে নড়বে না, কিউ চার্জ এখান থেকে নড়বে না। এখন চার্জের বৈশিষ্ট্য কি? চার্জ জিনিসটা কি শুরুতে পড়িয়েছি, একটা চার্জ আরেকটা চার্জকে কতটুকু আকর্ষণ বিকর্ষণ করে, এটাই চার্জের বৈশিষ্ট্য। সো এই কিউ চার্জও নিশ্চয়ই তার আশেপাশে অন্য চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। এখন বিভব, বিভবের ইংলিশ টার্ম কি? পোটেনশিয়াল। আমরা বলি না এই ছেলেটা অনেক পোটেনশিয়াল, এর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। পোটেনশিয়াল মানে কি, বা আমরা কি বুঝাই এর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে? বিরাট কোহলির মধ্যে বিশাল পোটেনশিয়াল আছে, মারাত্মক প্লেয়ার। মেসির মধ্যে মারাত্মক পোটেনশিয়াল আছে, মারাত্মক প্লেয়ার। পোটেনশিয়াল বলতে কি বুঝাই? অ্যাবিলিটি বুঝি, যে মেসি অনেক ভালো কিছু করতে পারে, অ্যাবিলিটি আছে। এই ছেলেটা অনেক ভালো স্টুডেন্ট, অনেক পোটেনশিয়াল, মানে কি ওর ভালো কিছু করার অ্যাবিলিটি আছে। তো ডেফিনেটলি কিউ একটা ভালো চার্জ ভাই, এর পোটেনশিয়াল আছে মানে কি এরও ভালো করার কিছু অ্যাবিলিটি আছে। এখন যে যার ফিল্ড ভালো করবে না, ভালো ছাত্র ভালো করবে কি পরীক্ষার খাতায়? মেসি কি পরীক্ষার খাতায় ভালো করবে? রোনালদো পরীক্ষার খাতায় ভালো করবে? রোনালদো তো সায়েন্স বলতে পারে না, রোনালদো বলেছিল সিন্স। এটা নিয়ে মজা করছি না, রোনালদো যে পরিবারের প্লেয়ার, মজা করার কোনো সুযোগই নেই, বোঝানোর জন্য বলছি। সো রোনালদো ওর খেলার মধ্যে মানে কি বলে অ্যাবল বা ক্যাপাবল, তার অনেক ক্যাপাবিলিটি আছে খেলার মধ্যে। সো তার পোটেনশিয়ালটা খেলাধুলায়, একটা ভালো স্টুডেন্টের পোটেনশিয়াল তার পড়াশোনায়। তাহলে একটা চার্জের পোটেনশিয়াল কিসে? অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে। সেই যে চার্জের যে পোটেনশিয়াল আমরা বলি, এই পোটেনশিয়াল মানে সে অন্য একটা চার্জকে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, এই জিনিসটা বুঝে। আশা করি বুঝেছেন। এখন পোটেনশিয়াল বের করবো কেমনে, একটা চার্জ কতটুকু পোটেনশিয়াল, এটা কেমনে বের করবো? যেমন আমরা বলি এই ছেলেটা ভালো, বললাম ভালো মাপার কি কোনো মেজারমেন্ট আছে? মেজারমেন্ট তো নেই, কিন্তু চার্জের ভাই পোটেনশিয়াল মাপার মেজারমেন্ট আছে, কারণ এটা বাংলা না, সাহিত্য না, মেজারমেন্ট আছে। কিভাবে করে আসেন আমরা শিখবো এখন ধীরে ধীরে। সো এই চার্জ এক্স বিন্দুতে এর কতটুকু পোটেনশিয়াল, কতটুকু সে অন্য চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে, কিভাবে বুঝবো ভাই? যদি এখানে অন্য একটা চার্জ আনি না, তাহলে এই চার্জটা ওই চার্জকে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করবে, তার উপর বেস করে আমরা বলবো এই চার্জের কতটুকু পোটেনশিয়াল আছে। সো সেটাই করবো। বিভব বের করার কৌশল হচ্ছে আপনাকে চলে যাওয়া লাগবে ভাই একদম অসীমে, ইনফিনিটিতে, অসীমে, একদম চলে যাওয়া লাগবে অসীমে। ঠিক আছে, আপনাকে চলে যাওয়া লাগবে কোথায় ভাই? অসীমে চলে যাওয়া লাগবে। অসীমে গেলেন, অসীমে গিয়ে আপনাকে একদম একটা ছোট্ট চার্জ নেওয়া লাগবে, একদম ছোট্ট একটা চার্জ। একটা ছোট্ট চার্জ নিলাম কিউ নট, ছোট্ট চার্জ। এই ছোট্ট চার্জকে এরপরে আপনাকে ধরে 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 এই জায়গা থেকে এক্স বিন্দুতে আনা লাগবে, এবং তারপর ফাইনালি আপনি দেখবেন যে এক্স বিন্দুতে কিউ চার্জ তাকে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করে। আকর্ষণ বা বিকর্ষণ যেই হারে করবে ওই অনুযায়ী কিউ এর পোটেনশিয়াল বের হবে। বোঝা গেল বিষয়টা? আশা করি বুঝেছেন। সো এই কিউ চার্জটাকে আমি এই যে ব্লু কালারের একটা ডট দ্বারা বোঝাচ্ছি। ঠিক আছে ভাই, ভালো জিনিস। তাহলে দেখেন কিউ চার্জকে তো আমি এইখান থেকে এইখানে নিয়ে আসবো। সো নিয়ে আসার আগে নিশ্চয়ই মাঝে কোথাও একটা থাকবে, ডিরেক্ট তো আর আনবো না। ধরেন কিউ চার্জকে আমি আনা শুরু করেছি। সো মাঝে যখন আসে কিউ চার্জটা, এই যে কিউ চার্জ দেখতে হচ্ছে ব্লু, কিউ চার্জ দেখতে হচ্ছে ব্লু, আর বড় হাতের কিউ চার্জ হচ্ছে দেখতে সাদা। কিউ নট চার্জ দেখতে ব্লু, বড় হাতের কিউ চার্জ দেখতে সাদা। সো মাঝে যখন কিউ চার্জটা আসে, এই যে কিউ নট চার্জটা, সরি কিউ বলছি বারবার, কিউ নট চার্জটা যখন মাঝে আছে, কিউ নট চার্জটা যখন মাঝে আছে তখন কি হচ্ছে ভাই? তখন কি হচ্ছে, কি ঘটনা ঘটবে? ঘটনা যেটা ঘটবে, কিউ চার্জ এই কিউ নট চার্জকে কিন্তু কন্টিনিউয়াসলি বিকর্ষণ করবে। ঘটনা তো এটাই। আপনি অতটা ইমেজিন করতে পারবেন না, আমি আপনাকে ম্যাগনেট দিয়ে বুঝাই। ধরেন এই একটা ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল। এখন অন্য একটা ম্যাগনেটকে, অন্য একটা ম্যাগনেটকে আপনি, সরি, অন্য একটা ম্যাগনেটকে আপনি কাছে আনছে, দেখেন ওই ম্যাগনেট ওখানেই আছে, আর এই ম্যাগনেটকে আপনি কাছে নিয়ে যাচ্ছেন। ব্যাপারটা বুঝেন, এটা সাউথ এটা নর্থ। আচ্ছা ঘুরিয়ে নিই দাঁড়ান, আচ্ছা সমস্যা নেই, বুঝুন নিশ্চয়ই। আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝছেন, এটা আপনি নিজে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, যত কাছে নিয়ে যাবেন তত বেশি বিকর্ষণ পাবেন না? যত কাছে নিয়ে যাবেন তত বেশি বিকর্ষণ পাবেন। যত দূরে নিয়ে যাবেন তত বিকর্ষণ বলটা কমবে, যত কাছে নিয়ে যাবেন তত বিকর্ষণ বাড়বে। সো আমি একটা জিনিস বলতে পারি, দূরত্ব কমালে, যদি আমরা এরকম বলি যে দুইটা
আপনার হচ্ছে ম্যাগনেটের মধ্যে দূরত্ব যদি আপনি কমান, এই চিহ্নটা বলতে কমানো বোঝাচ্ছি, তাহলে বিকর্ষণ কি বা দুইটা চার্জের মধ্যে যে বলটা আছে আকর্ষণ বিকর্ষণ, সেই বলটা বাড়বে। দূরত্ব যত কমবে বিকর্ষণ তত বাড়বে, আর দূরত্ব যত বাড়াবেন, যত দূরে নিয়ে যাবেন তত বিকর্ষণ কমবে। সেটা তো ম্যাগনেট দিয়ে বোঝাল। ম্যাগনেট তো দেখে, আপনি তো চার্জ আঙ্গুল ঢুকে শক খাইতে পারেন না, রেকমেন্ডেড না। সো চার্জ দিয়ে আমরা একই জিনিস ইমেজিন করতে পারি, যত কাছে নিয়ে আসবো কিউ নট চার্জকে কিউ চার্জে, তত বেশি বিকর্ষণ বল বাড়বে। বুঝে গেল? এইটাও ধনাত্মক, এইটাও ধনাত্মক, তো এই ওকে তো বিকর্ষণ করবেই, যত কাছে আনবে তত বিকর্ষণ বল বাড়বে। আচ্ছা, ভালো জিনিস। সো বিকর্ষণ বল বাড়ুক আর কম, মোট কথা হচ্ছে ভাই এই বরাবর একটা বিকর্ষণ বল আছে, এবং সেই বিকর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, ধরেন এফ ই দ্বারা প্রকাশ করলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, আর আমার কথা বলে এই কিউ চার্জকে আমি যে ওইখান থেকে এখানে এনেছি, কিউ চার্জকে যে ওখান থেকে এখানে এনেছি, এমনি এমনি আনলাম? এমনি এমনি কেউ আসে? এমনি এমনি কেউ আসে? আসে না ভাই, বাহ্যিক বল প্রয়োগ করা লাগে। আমি কিউ নট চার্জকে ওখান থেকে এখানে এনেছি, এই দিক বরাবর বাহ্যিক বল প্রয়োগ করি। এমনি এমনি কি আসতো? উত্তর হচ্ছে না। সেখানে একটা যে শর্ত আমি বলে দিচ্ছি, কিউ চার্জকে আমরা আনবো দুইটা উপায় আনতে পারি, মানে মোট কথা হচ্ছে খুবই স্লোলি আনবো, জাস্ট লিখে দিই আপনাদেরকে, খুবই স্লোলি আনবো যেন ত্বরণের মানটা অলমোস্ট জিরো হয়। কেন? এটা বড় ক্লাসে শিখবেন, আপাতত মুখস্থ রাখেন বা ভুলে যান। আপনি জাস্ট মনে রাখেন কিউ নট চার্জকে আমি আনা শুরু করব, এবং যখন আপনি আনছেন বাহ্যিক বল প্রয়োগ করছেন, এই হচ্ছে ঘটনা। শেষ, কাজ শেষ ভাই, কাজ শেষ। আমাকে জাস্ট একটা জিনিস বলেন, এই যে বাহ্যিক বলটা যে আছে, এই যে বাহ্যিক বলটা যে আছে, এই বাহ্যিক বল কাজ করছে এইদিকে, আর স্থির বৈদ্যুতিক বল কাজ করছে তার বিপরীত দিকে। স্থির বৈদ্যুতিক বল কি একটা সংরক্ষণশীল বল না? তো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন বাহ্যিক বল কাজ করছে, তাহলে বাহ্যিক বল যতটুকু কাজ করবে, দেখেন একটা চার্জকে এই পয়েন্ট থেকে আপনি সরিয়ে এই পয়েন্টে এনেছেন, নিশ্চয়ই কাজ করা লাগবে। তো যতটুকু কাজ করবে পুরোটাই বস্তুর মধ্যে কি হিসাবে জমা হবে ভাই? বিভব শক্তি হিসাবে জমা হবে। আশা করি বুঝেছেন, আশা করি বুঝেছেন। সো ব্যাপারটা বুঝেন, সো ব্যাপারটা বুঝেন। বিভবের সংজ্ঞা কি জানেন? বিভবের সংজ্ঞাটা আপনি বই থেকে মুখস্থ করে নেন, বিশাল সংজ্ঞা আমি লিখছি না, বিশাল সংজ্ঞা আমি লিখবো না। বিভবের সংজ্ঞাটা হচ্ছে অসীম থেকে, অসীম থেকে কোনো এক কুলম্ব চার্জ একটা বিন্দুতে আনতে যতটুকু কাজ করা লাগে সেটাই বলে এই বিন্দুর এই বিন্দুতে বিভব। অসীম থেকে একটা এক কুলম্ব চার্জ এক্স বিন্দুতে আনতে যতটুকু কাজ করা লাগে সেটাকে আমরা বলবো কিউ বিন্দু চার্জের বিভব। বুঝে না নিশ্চয়ই? আসেন বুঝে। ধরেন কিউ নট চার্জকে অসীম থেকে এক্স বিন্দুতে নিয়ে এসেছেন, কাজ করা লেগেছে ভাই ডাব্লিউ পরিমাণ, এবং এই কাজটা করেছে কে ভাই? এক্সটার্নাল ফোর্স, তাহলে ডাব্লিউ এক্স টি লিখলাম। কিউ নট চার্জকে যদি এতটুকু কাজ করা লাগে, তাহলে এক কুলম্ব চার্জ যদি আপনি আনতেন, কিউ নট চার্জ না এনে, তাহলে কাজ করা লাগতো ডাব্লিউ ই এক্স টি ডিভাইডেড বাই কিউ নট, অর্থাৎ ডাব্লিউ বাই কিউ নট। মানে ডাব্লিউ ই এক্স টির জায়গায় ডাব্লিউ ইমাজিন করতে পারেন, সো লিখতে পারি ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট, অর্থাৎ যতটুকু কাজ করা লাগে ডিভাইড বাই চার্জের মান। ব্যাপারটা বুঝে, এই বিন্দুতে আনতে এই বিন্দুর বিভব কি ভাই? এক কুলম্ব চার্জ এখানে আনতে যতটুকু কাজ করা লাগে, মানে এক কুলম্ব চার্জ ইনফিনিটি থেকে এক্স আনতে কাজ করা লাগে কি? ডাব্লিউ বাই কিউ নট। সো ডাব্লিউ বাই কিউ নটই হবে এক্স বিন্দুর বিভব। বুঝা গেল বিষয়টা? সো কাজ শেষ। এই যে দেখেন, আমরা এখন লিখবো যে এটা দিয়ে লিখে দেখেন, এক্স বিন্দুতে বিভব কার জন্য বিভব ভাই? কিউ চার্জের জন্য। সব ঘটনা ঘটাচ্ছে এর জন্য, এই কিউ চার্জের জন্য। কিউ এর এখানে পোটেনশিয়াল কত, সেটা হচ্ছে ওই কিউ নট চার্জকে এখান থেকে এখানে আনতে যতটুকু কাজ করা লাগে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই কিউ নট ইটসেলফ। এই হচ্ছে ঘটনা। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আরো অনেক কথাবার্তা আছে, দাঁড়ান, এখনই পালাবেন না, দাঁড়ান। আরো কি কথাবার্তা? কথাবার্তা হচ্ছে ভাই, বিভব শক্তি যেমন নির্ণয় করা যায় না, তেমনি আমরা বিভবও বের করতে পারি। আমরা বের করতে পারি বিভব পার্থক্য। বিভব শক্তির পার্থক্য বের করা যায়, বিভব পার্থক্য বের করা যায়, বিভব বের করা যায় না। আমরা এখানে মেইনলি বিভব, এই যে ভিএক্স যে লিখছি, এটা অ্যাকচুয়ালি ভিএক্স হবে না, এটা অ্যাকচুয়ালি ভিএক্স হবে না। আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ভাই দেখেন, আগে বিন্দুটা কই ছিল? আগে বিন্দু চার্জটা কই ছিল? এই যে মাঝখানে এগুলো ঘটনা বাদ দেন, আগে বিন্দু চার্জটা কই ছিল? মাঝের এগুলো সব ঘটনা বাদ দেন, আগে বিন্দু চার্জটা কই ছিল? অসীমে ছিল। পরবর্তীতে ওই বিন্দু চার্জটা অসীম থেকে কোথায় আসলো? এক্স বিন্দুতে আসলো। অসীম থেকে এক্স বিন্দুতে আসলো, তাহলে আগে ছিল ইনফিনিটিতে, পরে আসছে এক্সে। তাহলে এই যে এক্স বিন্দুতে বিভব, কিউ চার্জের জন্য এখানে যতটুকু বিকর্ষণ, মাইনাস কিউ চার্জের জন্য ওখানে যতটুকু বিকর্ষণ। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে তো বিভব পার্থক্য না? পার্থক্য মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে শেষ বিন্দু যদি এক্স হয়, আদি বিন্দু কি? ইনফিনিটি। তাহলে এক্স বিন্দুতে বিভব মাইনাস ইনফিনিটি বিন্দুতে বিভব সমান হচ্ছে এইটা। এটা অ্যাকচুয়াল সূত্র।
বাট এখানে একটা জিনিস আছে, আমরা ধরি ধরি ভি এট ইনফিনিটি এই মানটা হচ্ছে ভাই 0। বুঝা গেছে? ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা যেমন পৃথিবীর গ্রাউন্ডে যে কোনো বস্তুর বিভব শক্তি ধরে নিই 0, তেমনি ভি ইনফিনিটি ধরে নিই 0। এই মানটা 0 হওয়াতে এই ভি এক্স সমানই লিখে দিই ডাব্লিউ এক্স টি বাই কিউ নট। আশা করি বুঝেছেন। এই তো গেল ভাই মোটামুটি সংজ্ঞা নিয়ে কথাবার্তা, বাট এটা নিয়ে যদি আরো ডিপ কথাবার্তা আপনাদেরকে আমি বলি, যেটা কোথাও বলা হয় না, বিভব কি জিনিস মানুষজন না ফিলই করতে পারে না, জাস্ট মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করে। বাট আপনাদেরকে আমি যদি এখন একটু ফিল করাই যে ভাই বিভব জিনিসটা কি, আসেন ফিল করাইতে গেলে একটা জিনিস সামনে আসে, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। দেখেন ভাই, বাহ্যিক বল কাজ করছে এইদিকে, সংরক্ষণশীল বলটা বা মহাকর্ষ স্থির বৈদ্যুতিক বলটা কাজ করছে ওইদিকে। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি বাহ্যিক বল কাজ করে, বাহ্যিক বল সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছে, তাহলে সে যতটুকু কাজ করবে পুরাটাই বিভব শক্তিতে কনভার্ট হবে না ভাই? ডেফিনেটলি। এখন সেই বিভব শক্তিটা জমা হবে কিউ আর কিউ নটের মাঝে। ব্যাপারটা বুঝছেন? এই যে দেখেন, এই জায়গাটাতে বাহ্যিক বল যতটুকু কাজ করবে সেটা পুরোটাই বস্তুর মধ্যে বিভব শক্তি পরিবর্তন করবে। এখন এই জায়গায় বিভব শক্তি শূন্য ধরে নিই, তাহলে বাহ্যিক বল দ্বারা যতটুকু কাজ করবে সেটা বস্তুর মধ্যে ফাইনাল বিভব শক্তি হিসেবে জমা হবে। ইউ ফাইনাল না লিখে শুধু ইউ হিসেবে লিখি, বস্তুর মধ্যে বাহ্যিক বল যতটুকু কাজ করবে সেটা পুরোটাই বস্তু বা চার্জের মধ্যে জমা হবে। এখন অ্যাকচুয়ালি জমা হয় কিউ আর কিউ নট চার্জের দুইটার মধ্যেই জমা হয়। দেখেন ব্যাপারটা বুঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন, অ্যাকচুয়ালি ভাই কিউ আর কিউ নট দুইজনের মধ্যেই বিভব শক্তিটা জমা হয়। দেখেন তো ভাই, কিউ নট চার্জটা আলটিমেটলি আসছে কোথায়? এখানে না, এখানে। এখন দেখেন কিউ চার্জ তো নিজে ফিক্সড। এখন জমা হয়েছে, তাহলে বিভব শক্তি কার মধ্যে ভাই? কিউ নট চার্জের মধ্যে। তাহলে আমরা বিভব শক্তির সংজ্ঞাটা, বিভবের সংজ্ঞাটা এরকম লিখতে পারি না, ভি এট এক্স সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই কিউ নট। মানে কিউ নট চার্জ অসীম থেকে এখানে আনতে কৃতকাজ, আর এই কৃতকাজ যা সেটা পুরোটাই বস্তুর মধ্যে কি হিসাবে জমা হবে? ইউ হিসাবে জমা হবে বা বিভব শক্তি হিসাবে জমা হবে বলা যায়। তার মানে বিভব মানে কি ভাই? যে কোনো বিন্দুতে বিভব মানে কি ভাই? বিভব এক্স বিন্দুতে বিভব মানে কিউ নট চার্জে কতটুকু বিভব শক্তি জমা হলো। সো বিভব শক্তি, বিভবের সাথে বিভব শক্তির একটা সম্পর্ক আছে, জমা হওয়া বিভব শক্তি ডিভাইডেড বাই যে চার্জে বিভব শক্তি জমা হয়েছে। এখানে দুইটা চার্জে অ্যাকচুয়ালি বিভব শক্তি জমা হয়, বাট আমরা সুবিধার জন্য কিউ নট চার্জে বিভব শক্তি জমা হওয়াটা বুঝবো। সো যে চার্জে বিভব শক্তি জমা হয় ডিভাইড বাই বিভব শক্তি, মানে বিভব শক্তি ডিভাইড বাই যে চার্জে বিভব শক্তি জমা হয়, এটাই হচ্ছে যে কোনো বিন্দুতে বিভব। আপনি বলতে পারেন যে ভাই ফিল পেলাম না ভাই, এতক্ষণ পড়ার পরও ফিল পেলাম। এটাতে হলো ভাই ম্যাথমেটিক্যাল, ফিল তো করবো বাস্তব জগতে। আসেন ফিল করি। আমাকে একটা জিনিস খুব ভালো মতো বলেন, এই কিউ নট চার্জে যে বিভব শক্তি জমা হয়েছে এটাই বুঝবো কিভাবে ভাই? দেখেন, কিউ নট চার্জকে আপনি অসীম থেকে এখানে আনে রাখলেন, এই চার্জটা এখানে ফিক্স থাকবে, এটা এখানে নড়ার উপায় নেই। কিউ নট চার্জকে এখানে এনে আপনি যদি কোনো কারণে ছেড়ে দেন, কিউ নট চার্জকে যদি এখান থেকে আপনি যদি কোনো কারণে ছেড়ে দেন, ধরেন আপনি আর ধরে রাখলেন না, খাদ দিয়ে প্রথমে ধরে রেখেছিলেন, এবার ছেড়ে দিলেন, তাহলে কিউ নট চার্জ কি এখানে থাকবে? না, কিউ নট চার্জ ছিটকে যাবে ভাই। কিউ নট চার্জ এখানে থাকবে না, কিউ নট চার্জ এইদিকে কোথাও একটা ছিটকে যাবে। এখন ছিটকে আগের জায়গায় যাচ্ছে মানে ডেফিনেটলি তার মধ্যে বিভব শক্তি আছে, এটা তো কেউ আগের জায়গায় যাইতো না। সো ফিল পেয়ে গেলাম বিভব শক্তি আছে। মানে আপনি বলতে পারেন যে ভাই রিজন কি, রিজনটা কি, কেন সরে যাচ্ছে ভাই? রিজনটা খুবই সিম্পল। রিজনটা হচ্ছে এই যে কিউ নট চার্জ, এই কিউ নট চার্জের উপর এই যে কিউ চার্জ, সেটা সব সময় এই দিক বরাবর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্রয়োগ করছে সব সময়। যত কাছে আনবে ফোর্সের মানটা তত বাড়বে। আপনি এইখানে আনার পরে বাহ্যিক বল ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ এখানে আনার পর আপনি আর বাহ্যিক বল দিচ্ছেন না, তাহলে একমাত্র বল তখন থাকবে কি? ইলেকট্রোস্ট্যাটিক বল, স্থিতি বৈদ্যুতিক বল। তার ফলে কিউ নট চার্জটা ছিটকে যাবে। এই যে ছিটকে আগের জায়গায় গেল, এমনি গেল, নিশ্চয়ই তার মধ্যে এনার্জি ছিল বলেই গিয়েছে। সো এর মধ্যে যে এনার্জি আছে এটা নিশ্চয়ই ফিল পেলেন, আর ম্যাথমেটিক্যালিও তো আমরা দেখালাম। বিভব মানে বিভব শক্তি ডিভাইডেড বাই চার্জ। এই ছিল মোটামুটি বিভব শক্তি রিলেটেড ব্যাপক আলোচনা। আশা করি সব বুঝেছেন। এবার আসেন ভাই, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বলতে কি বুঝে এটা একটু বুঝেন। আপনার কাছে একটা কপার তার আছে, ওকে, এই হচ্ছে কপার তার, বিশাল বড় একটা মোটা কপার তার। ইচ্ছা করে মোটা করেছি কারণ যেন আপনি বুঝতে পারেন ভালো মতো।
সো ধরে নিচ্ছি এই মোটা কপার তারে অনেকগুলো ভাই কপার অ্যাটম আছে, এই একটা, এই দুটা, ধরেন আমি এগুলাকে কপি করি, দাঁড়ান, এই হচ্ছে ঘটনা। অনেকগুলো কোটি কোটি কপার অ্যাটম আছে, থাকতেই পারে, থাকতেই পারে। আচ্ছা, এখন আমি তো আপনাকে কেমিস্ট্রি পড়াইতে পারবো না ভাই, ফিজিক্স যতটুকু পারি আমি পড়াবো। এখন দেখেন, আমাকে বলুন কপার কি একটা ধাতু না ভাই? আচ্ছা, ধাতুগুলো সবসময় টেন্ডেন্সি থাকে কি জানেন? ধাতুগুলো সবসময় চায় ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে ধনাত্মক আয়নে পরিণত হতে। সো কপার মেইনলি চায় দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ পরিণত হতে, এরকম না ঘটনা? সব ধাতুরই এটা বৈশিষ্ট্য। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হতে চায়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তেমন কপার 2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ পরিণত হচ্ছে। এখন এখানে আসেন, এখানে অনেক ঘটনা আছে। এই যে ধাতুর যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা তৈরি করেছে কে? সৃষ্টিকর্তা। এমনি এমনিতে করে নাই, রিজন আছে। উনি আসলে ইলেকট্রিসিটির জন্য এটা তৈরি করছে। এখন ব্যাপারটা বুঝেন, কপারের অনেকগুলো শক্তি স্তর আছে, ধরেন এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। এইখানে ধরেন একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে, ধরেন এটা কপারের সর্বশেষ শক্তি স্তর, অনেকগুলো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তর অনেকগুলো ইলেকট্রন থাকে, এর মধ্যে ধরেন একটা ইলেকট্রন। এখন এই ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন, ইলেকট্রনের উপরে কিন্তু আরো শক্তি স্তর থাকে। সো এই ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে, যে কোনো ইলেকট্রনই, এক ইলেকট্রন অন্য শক্তি স্তরে যায় কখন? যখন শক্তি পায়, তাই না? আপনি যখন হিট দেন তখন ইলেকট্রন উত্তেজিত হয়, পরবর্তী শক্তি স্তরে জাম্প করে। সৃষ্টিকর্তা, এখানে একটা বাজে ওয়ার্ড ইউজ করতে দরকার নাই, সৃষ্টিকর্তা অটোমেটিক্যালি কপারকে ভাই উত্তেজিত রেখেছে, সব ধাতুকে উত্তেজিত রাখে অটোমেটিক্যালি। সো এদেরকে আর বাইরে থেকে এনার্জি দেওয়া লাগে না, এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এক দুইটা ইলেকট্রন এমনিতে অনেক উত্তেজিত থাকে, রকচটা থাকে, সবসময় মারামারির জন্য প্রস্তুত থাকে। সো এই ইলেকট্রনটা ভাই আপনাকে এনার্জি দেওয়ার দরকার নেই। কপারের ধরুন সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনগুলোর মধ্যে এমনিতেই এক দুটো ইলেকট্রন এমন পাওয়া যায় যারা কোনো শক্তি দেওয়া ছাড়াই এই জায়গাটা ছেড়ে, এই যে সুন্দর একটা জায়গা ছেড়ে সে পরবর্তী শক্তি স্তরে চলে যায়। এখন কপারে এই সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন যখন উপরের দিকে চলে যায়, তখন কপারটা আর কি কপার থাকে ভাই, নাকি কপার প্লাসে পরিণত হয়? কপার প্লাসে পরিণত হয়। এইখানে এটা শুধুমাত্র নর্মালি দেখা যায়, এটা কোনো কিছু ল্যাবে দেখা যায় না, এটা সব জায়গায় দেখা যায়। আমরা যখন কপারের তার নেই, এই যে কপারের তার মধ্যে অনেকগুলো কপারের অ্যাটম থাকবে কোটি কোটি। এই কপারের অ্যাটম গুলো সবারই ইচ্ছা কি ভাই? ইলেকট্রন ছেড়ে দেওয়া। এবং সবগুলো অ্যাটমে কি অটোমেটিক্যালি উত্তেজিত থাকে ওদের সর্বশেষ শক্তি স্তর এক দুইটা ইলেকট্রন, ওরা ভাই এমনিতেই জাম্প করে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটা আরো উপরের শক্তি স্তরে যেতে চায়। উপরের শক্তি স্তরে যখন কিছু পায় না, তখন সে মুক্ত হয়ে যায়। বোঝা গেল বিষয়টা? এই ইলেকট্রনটা আগে এইখানে ছিল, এখন সে উপরের শক্তি স্তরে গিয়েছে, উপরের শক্তি স্তর তো নাই, তাহলে এ কোথায় চলে আসলো বলেন? মুক্ত অবস্থায় চলে আসলো। বুঝা গেল? সো কপারের ইলেকট্রন গুলো এমনিতেই ভাই মুক্ত অবস্থায় চলে আসে, এমনিতেই দুই একটা ইলেকট্রন, সব ইলেকট্রন না কিন্তু দুই একটা ইলেকট্রন। সো দেখেন, ছিল আমাদের কাছে কপার অনেকগুলো অ্যাটম, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় যে ম্যাক্সিমাম কপার গুলো আসলে কপার প্লাসে পরিণত হয়ে থাকে। ম্যাক্সিমাম কপার এরা আসলে কপার প্লাসে পরিণত হয়ে থাকে। এবং কিভাবে কপার প্লাসে পরিণত হবে? এরা একটা করে ইলেকট্রন এইভাবে ছেড়ে দিয়ে থাকে, এবং একটা করে ইলেকট্রন এদের মুক্ত অবস্থা থাকে। বোঝা গেল বিষয়টা? এই যে অনেকগুলো কপারের দেখছেন আপনারা, অ্যাটম দেখছেন, এগুলো ধরেন এক একটা অ্যাটম, ঠিক আছে? এগুলো ধরেন এক একটা অ্যাটম। এরা সবাই একটা করে ইলেকট্রন অটোমেটিক্যালি ছেড়ে দেয়, সৃষ্টিকর্তার কুদরত। সো এরা যখন ইলেকট্রন ছেড়ে দেয়, তখন এই যে কিছু মুক্ত ইলেকট্রন তৈরি হয়, এই ইলেকট্রনগুলোকে আমরা বলি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। বোঝা কি গেল? বোঝা গিয়েছে? আচ্ছা, এখন এই ইলেকট্রনগুলো না সারাটাক্ষণ ছোটাছুটি করে, সারাটাক্ষণ ছোটাছুটি। সো আমরা যখন বিদ্যুৎ পরিবহন করি, তখন কি এরকম হয় ব্যাটারি থেকে ইলেকট্রন উৎপন্ন হয়ে আসে? উত্তর হচ্ছে না। আমরা এই কপারের তারটার দুই পাশে যদি ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে এই ইলেকট্রনগুলো অটোমেটিক্যালি প্রবাহিত হয়, এবং সেটাকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। ফিল পান নাই? ফিল দিব, আসেন ফিল দিই। আমরা এখন একটা কাজ করব ভাই, আমরা এই যে কপারের যে তারটা আছে, এই কপারের যে তারটা আছে ভাই, দেখেন একটা সেল বা কোষের যদি কথা বলি, একটা ব্যাটারির যদি কথা বলি, তাহলে এরকম থাকে না, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত, এরকমই তো থাকে। ধনাত্মক প্রান্তটাকে আমরা বলি প্লাস বা হাই পোটেনশিয়াল, ঋণাত্মক প্রান্তটাকে বলি মাইনাস বা লো পোটেনশিয়াল। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি পড়লে দেখবেন আসলে তো কোষ এরকম না, আসলে তড়িৎ কোষ এগুলো আসলে ইলেকট্রোকেমিক্যাল সেল, এরকম একটা জিনিস হয়। সো একটা অ্যানোড আর একটা ক্যাথোড হয়। সো ক্যাথোডে অনেক ধনাত্মক চার্জ জমা হয়, অ্যানোডে অনেক ঋণাত্মক চার্জ জমা হয়। যদি আমি ভুল না বলি, এই জিনিসটা পোলারিটি নিয়ে আমারও মাঝে মাঝে কনফিউশন।
ক্যাথোড আয়ন বাদ দিলাম, ইলেকট্রোড বললাম। একটা ইলেকট্রোড অনেক ধনাত্মক চার্জ জমা হয়, আর একটা ইলেকট্রোড অনেক ঋণাত্মক চার্জ জমা হয়। বোঝা গেল? বোঝা গেল? এটাই তো সেল। সেল কি হয় ভাই? এই যে এরকম একটা লিকুইডে ইলেকট্রোলাইট দিবেন, দুইটা দণ্ড থাকবেন, একটা দণ্ডে ধনাত্মক চার্জ চলে আসবে, একটা দণ্ডে ঋণাত্মক চার্জ চলে আসবে। এগুলাকেই তো আমরা বলবো ইলেকট্রোড, এরকম একটা জিনিস। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন একটা দ্বন্দ্বে ধনাত্মক চার্জ চলে আসা মানে, ধরেন ওই দণ্ডটাকে আমি এই পাশে আঁকলাম, এই যে এই পাশে, আর আরেকটা দণ্ডে ঋণাত্মক চার্জ চলে আসা মানে ওই দণ্ডটাকে এই পাশে আঁকলাম। সো ধনাত্মক চার্জ চলে আসা মানে কি, এই দণ্ডে অনেকগুলা প্লাস চার্জ চলে আসে, আর ঋণাত্মক চার্জ মানে ধরেন এই দণ্ডটাতে অনেকগুলা মাইনাস চার্জ চলে আসে। সো আমি এই তারটার এক প্রান্তকে ধনাত্মক ইলেকট্রোডটাতে যুক্ত করেছি, ওই যে ব্যাটারির প্লাস প্রান্তে যুক্ত করেছি, আর এই তারটার আরেক প্রান্ত ঋণাত্মক প্রান্তে যুক্ত করেছি। এতে কি হবে? এতে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, দেখেন। এতে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এতে যে ঘটনাটা ঘটবে দেখেন ভাই, কি ঘটবে আমি বলি। দেখেন, এই যে প্লাস গুলা যে আছে, এই প্লাস গুলা ভালো মতো বুঝবেন, এই কপার আয়ন গুলা কিন্তু মুভ করতে পারে না, এরা ফিক্সড চার্জ। মুভ করতে পারে ইলেকট্রন গুলো, এই জন্য ইলেকট্রনকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। শুধু ইলেকট্রন বলে নেই, ফ্রি ইলেকট্রন মানে এরা ফ্রি ভাই, এরা একদম মুক্তভাবে চলাচল করতে পারে। কপার আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, ওরা ওদের জায়গায় থাকে। আচ্ছা, তো এখন ব্যাপারটা বুঝে, এই যে ধনাত্মক প্রান্তটা যে আছে, এই ধনাত্মক প্রান্তগুলা এই ইলেকট্রনগুলোকে, এই কপারগুলো তো কোনো চেঞ্জ আসবে না, এরা অ্যাজ ইট ইজ থাকবে। ধনাত্মক প্রান্তটা এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে ভাই আকর্ষণ করবে। সো ধনাত্মক প্রান্তটা চাবে এই ইলেকট্রনটাকে টানে নিজের দিকে আনতে। বোঝা গেল? মোট কথা হচ্ছে এই ইলেকট্রনগুলোর উপরে এক একটা করে ধনাত্মক মানে চার্জগুলো ফোর্স প্রয়োগ করবে, ওই যে পাশে ধনাত্মক প্রান্তটা ফোর্স প্রয়োগ করবে। বোঝা গেল? এই যে এই দিক বরাবর ফোর্স প্রয়োগ করবে, এই দিক বরাবর ফোর্স প্রয়োগ করবে। সো ইলেকট্রনগুলো এইদিকে যেতে চাবে। এখন এটাকে শুধুমাত্র ধনাত্মক প্রান্তটা ফোর্স প্রয়োগ করলো না, এই ঋণাত্মক প্রান্ত ইলেকট্রনকে কি বিকর্ষণ করবে না? ধনাত্মক প্রান্ত ইলেকট্রনকে আকর্ষণ করবে, ঋণাত্মক প্রান্ত ইলেকট্রনকে বিকর্ষণ করবে। সো ওভারঅল ইলেকট্রনগুলোর উপর এই দিকে ভাই অনেক ব্যাপক ফোর্স প্রযুক্ত হবে। সো ইলেকট্রনগুলো যখন ব্যাপক ফোর্স প্রযুক্ত হবে, তখন ইলেকট্রনগুলো এইদিকে যেতে চাবে, এই দিক বরাবর যেতে চাইবে। যখন এই দিক বরাবর যেতে চাইবে, দেখেন ভাই, ইলেকট্রনের এই দিক বরাবর যদি ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো যদি হয়, ইলেকট্রনের যদি প্রবাহ হয়, দ্যাট মিনস এই দিক বরাবর আমরা বলতে পারি কারেন্ট ফ্লো হবে, তাই না? এই দিক বরাবর কারেন্ট ফ্লো হবে, এবং এই কারণে আমরা বলি ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত বরাবর কারেন্ট ফ্লো হয়, আর আমরা বলি ইলেকট্রন হয় প্রবাহ হয় ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত থেকে। সো তারে মধ্যে কিভাবে বিদ্যুৎ প্রবাহ আসে ভাই? ওই যে তারগুলোতে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলো আলটিমেটলি প্রবাহিত হয়। বুঝা গেল বিষয়টা? এখন এখান থেকে ভাই আরেকটা জিনিস চলে আসে ভাই, বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা কি ভাই? পরিবাহী। একটা কি ভাই? একটা পরিবাহী। আরেকটা কি ভাই বলেন? আরেকটা কি ভাই বলেন? এগুলা দিয়ে লিখছে, ওকে। আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী। আরেকটা কি ভাই? অপরিবাহী। পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তিন প্রকার পদার্থে ভাগ করা যায়। আসেন ভাই, পরিবাহীর উদাহরণ কি হতে পারে ভাই? ধাতুগুলো হতে পারে, তাই না? অর্ধ পরিবাহীর উদাহরণ কি হতে পারে ভাই? সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে। অপরিবাহীর উদাহরণ কি হতে পারে ভাই? শুকনো কাঠ হতে পারে। অনেকগুলো উদাহরণ আছে, আপনি জাস্ট ভিতরে দেখে নেবেন। হ্যাঁ, দেখে নেবেন, আপনি জাস্ট একবার রিডিং করে নেবেন বইটা। আমি জাস্ট আপনাকে ভিতরের ব্যাপারগুলো বুঝি। পরিবাহীতে হয় কি জানেন? পরিবাহীতে যখন আমরা পরিবাহীর একটা তার নেই, এরকম এরকম তার নেই, তখন এরকম পাওয়া যায় কোটি কোটি মুক্ত ইলেকট্রন। যতগুলো অ্যাটম ততগুলো মুক্ত ইলেকট্রন। ধরেন 10 লক্ষ কপার অ্যাটম আছে, 10 লক্ষ মুক্ত ইলেকট্রন পাবো। 10 লক্ষ কপার অ্যাটম কিন্তু অনেক অল্প জায়গাতেই থাকবে। বুঝতে পারতেছেন তো? 1 মোল মানেই অনেক, 6.02 × 10⁻²⁰। কিন্তু অর্ধ পরিবাহীতে হয় কি জানেন? অর্ধ পরিবাহীর একটা তার যদি নেই, সিলিকন আর জার্মেনিয়ামে যদি একটা তার নেই, এখানে মুক্ত ইলেকট্রন থাকে 1-2টা। 10 লক্ষ পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে 1-2টা, যার কারণে ভোল্টেজ দিল বিদ্যুৎ পরিবহন খুবই সামান্য পাই। সো পরিবাহীতে ভোল্টেজ দিলে বিদ্যুৎ পরিবহন বেশি পাই, অর্ধ পরিবাহীতে কম পাই, অনেক কম পাই, 10 লক্ষ ভাগ কম পাই, অনেক কম। আর অপরিবাহীতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এই কারণে শুকনো কাঠের দুই পাশে ভোল্টেজ দিলে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। আপনি যদি ভোল্টেজ বাড়াইতে থাকেন একসময় শুকনো কাঠ পুড়ে যেতে পারে, কিন্তু বিদ্যুৎ পরিবহন হবে না। এই হচ্ছে ঘটনা। অনেক বেশি তাপ উৎপন্ন হবে রোধের কারণে, তারপর একসময় এটা পুড়ে যাবে। এই হচ্ছে ঘটনা। সো আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে পুরো জিনিসটা। সো এই তো মোটামুটি সবকিছু বুঝিয়েছি ভাই। এবার জাস্ট এটা দিয়ে আমরা শেষ করব ক্লাসটা। সেটা হচ্ছে ভাই তড়িৎ সার্কিট। সার্কিট ভাই কিভাবে চলে, বা তড়িৎ প্রবাহ চলে কিভাবে, বা ফ্যান ঘুরে কিভাবে? প্রশ্নের উত্তর চেয়েছিলেন না, সেটার উত্তর দিয়ে আসে।
সো এখানে দেখেন এই জিনিসটাকে আমরা বলি কোষ। ওকে, এটা ব্যাটারি না, ব্যাটারি ছোট ভাই, ওকে, ব্যাটারি বাচ্চা, কোষ। কোষ কি করে জানেন? কোষ হচ্ছে অ্যাকচুয়ালি বাবা-মার মতো। কোষ করে কি জানেন? কোষ সারাটাক্ষণ চার্জ সাপ্লাই দেয়। এখন আমরা কিন্তু তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করবো, ইলেকট্রনের প্রবাহটা আমরা ইমেজিন করবো না, চার্জের প্রবাহটা, পজিটিভ চার্জের প্রবাহ ইমেজিন করবো। কোষ করে কি জানেন? কোষের কারণে, এই যে সেলের কারণেই তো ইলেকট্রন ফ্লো হয়, তাই না? মাত্র দেখলাম কেন ফ্লো হচ্ছে। কোষ করে কি জানেন? কোষ যখন ইলেকট্রন ফ্লো করে বা চার্জের ফ্লো করে, তখন এই পুরো লুপটা নিশ্চয়ই কমপ্লিট হয়। এখান থেকে এখানে যাওয়ার পর আবার ভিতর দিয়েও কিছু চার্জ প্রবাহিত হয়। সো এই ভিতরের মেকানিজম কি হয় এটা আমরা আপাতত বলবো, এটা বড় ক্লাসে বলবো। সো এই যে দেখেন ভিতরের যে একটা রাস্তা দেখতেছেন না ভাই, এই যে এইটুকু জায়গা ফাঁকা দেখতেছেন না, এখানে আসলে অনেক ঘটনা ঘটে। এখানে কোষ যেটা কাজ করে, সে তো বাবা মার মতো, সে অ্যাকচুয়ালি ওর ভিতর দিয়ে যখন চার্জ দেয়, সে তাকে খালি হাতে পাঠায় না, সে তাকে টাকা পয়সা দিয়ে পাঠায়। আর ইলেকট্রন বা চার্জ হচ্ছে ভাই আমাদের মতো, বাবা মা আমাদেরকে টাকা দিয়ে পাঠায়, আমরা এক জায়গায় যাই, নষ্ট করি, আবার বাবা মার কাছে ফিরে আসি, বাবা মা আবার টাকা দেয়, নষ্ট করে ফিরে আসি। এই হচ্ছে ঘটনা। আপনি যদি ভালো বাচ্চা হন, তাহলে বাবা মার কাছে টাকা নেবেন, এইটা ধরুন আমি, কোর্স করতে আসবেন, সুন্দর জায়গায় ইনভেস্ট করবেন, আবার যাবেন, আবার বাবা মার কাছে যাবেন, আবার আপনার বিভব শক্তিকে কাজে লাগাই সেটাকে গতি দিয়ে দিবেন, পুরো পৃথিবীকে আপনি একটা ছন্দময়তা এনে দিবেন। বুঝা গেল? যে ভালো, আমার কাছে পড়া লাগবে না, যে কোনো ভালো টিচার কাছে, আমি তো অত ভালো টিচার না, ভালো টিচার যাদের কাছে আছে পড়বেন, আপনার যে টাকাটা নিয়ে আসবেন সেটা উসুল হবে। এই হচ্ছে ঘটনা। কিভাবে কি বললাম আসেন আমি আপনাকে ইমেজিন করি। সো ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। এই পাশ দিয়ে ধরেন, এই পাশ দিয়ে ধরে নিচ্ছি, এই পাশ দিয়ে ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহিত হবে আই, ওই আই তড়িৎ প্রবাহ এই পাশ দিয়ে যাবে, ওই আই তড়িৎ প্রবাহ এই পাশ দিয়ে যাবে, ওই আই তড়িৎ প্রবাহ আবার ব্যাক করবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এটা গেল। এবার আপনি নিশ্চয়ই বলবেন যে ভাই আই তড়িৎ প্রবাহ ব্যাক করবে, আই তড়িৎ প্রবাহ মানে কি ভাই? আই তড়িৎ প্রবাহ মানে নিশ্চয়ই কিউ পরিমাণ চার্জ এই পাশ দিয়ে বের হবে, ওই কিউ পরিমাণ চার্জ এই পাশ দিয়েও যাবে, ওই কিউ পরিমাণ চার্জ এই পাশ দিয়েও যাবে, ওই কিউ পরিমাণ চার্জ এই পাশ দিয়েও চলে আসে আবার সেলে জ্যাক করবে। সো সেল করবে কি, কিউ পরিমাণ চার্জ নিয়ে আসবে এদিকে, মাঝখানে একটা ঘটনা ঘটাবে, এরপর আবার কিউ পরিমাণ চার্জকে পাঠাবে, আবার নিয়ে আসে মাঝখানে ঘটনা ঘটাবে, আবার পাঠাবে। সো প্রত্যেকবার কিউ পরিমাণ চার্জকে সে যখন পাঠাবে তখন টাকা পয়সা দিয়ে পাঠাবে। সো টাকা পয়সা মানেটা কি ভাই বলেন তো? বিভব, বিভব শক্তি। অ্যাকচুয়ালি এই যে বাবা মা যে আছে, প্রত্যেকবার কিউ কে পাঠানোর সময় ইউ পরিমাণ বিভব শক্তি দিয়ে পাঠায়। সো এইটুকু রাস্তাতে কোনো কোনো বাধা নেই, কোনো বাধা নেই, সে ইউ পরিমাণ বিভব শক্তি নিয়ে এখান থেকে এই পর্যন্ত আসে, এখান থেকে এই পর্যন্ত আসে, কোনো বাধা নেই, খরচ করার কোনো রাস্তা নেই। এইটা হচ্ছে ভাই একটা শিক্ষক, সে এখানে গিয়ে তার ইউ পরিমাণ শক্তি খরচ করে ফেলে। সো এই পার হওয়ার পর তার কাছে শক্তির পরিমাণ হয়ে যায় জিরো, যার কারণে সে আবার জিরো শক্তি নিয়ে বাবা মার কাছে ফিরে আসে, আবার বাবা মা ইউ পরিমাণ শক্তি দিয়ে পাঠায়, আবার শক্তি খরচ করে সে বাবা মার কাছে ফিরে আসে। এবার কি বুঝেছেন ফ্যান কিভাবে চলে? ফ্যান অ্যাকচুয়ালি চলে কিউ পরিমাণ চার্জের ইউ পরিমাণ বিভব শক্তি দিয়ে। কিউ চার্জ তো এমনি এমনি আসে না, বিভব শক্তি নিয়ে আসে। সে অ্যাকচুয়ালি শক্তিটা নিয়ে নেয়, এই যে ইউ থেকে জিরো বানায় দিছে, সেই শক্তিটা দিয়ে ফ্যানটা ঘুরে। বোঝা কি গেল? আশা করি বুঝেছেন। ইন্টারেস্টিং না বিষয়গুলো? আচ্ছা, এইবার দেখেন ভাই, এইবার দেখেন আমরা কি জানি ইউ ডিভাইড বাই কিউ, কিউ চার্জের কাছে কতটুকু বিভব শক্তি আছে, এটার ভাগফলটাকেই তো আমরা বলি বিভব না? তাহলে দেখেন তো ভাই, এদের যদি ভাগফলটা করে দিই, সব জায়গায় যদি এদের ভাগফল করে দিই, তাহলে আমরা সব জায়গায় বিভব পাবো। তাহলে দেখেন এই পাশে যে কোনো, ধরেন এই পাশে যে কোনো পয়েন্টে আমরা যদি বিভব ভি ধরি, তাহলে ভি এর মান বলতে পারি ইউ বাই কিউ। তাহলে দেখেন এইটুকু জায়গার মধ্যে বিভব শক্তির কোনো পরিবর্তন হয়েছে? এইটুকু জায়গার মধ্যে, এই তারের মধ্যে বিভব শক্তির পতন হয়েছে? বিভব শক্তি কমেছে? তো হচ্ছে না, বিভব শক্তি খাওয়ার মতো কেউ নাই। সো এইখানেও বিভব কত হবে ভাই? ভি থাকবে, এখানেও বিভব ভি থাকবে। সো এই পাশে সব বিন্দুতে বিভব ভি থাকবে। যখনই ফ্যানটা পার হয়ে গেল, তখন এই পাশে এসে বিভব হয়ে যাবে কত? জিরো। জিরো বাই কিউ মানে জিরো। সো এই পাশে যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে জিরো, এখানেও বিভব জিরো। বোঝা কি গেল? বুঝতে পারলাম? সেই যে দেখেন, সেল থেকে বিভব নিয়ে বের হবে, আবার সেলের কাছে জিরো বিভব নিয়ে ফিরে আসবে। বুঝে গেল? আশা করি বুঝেছেন। সো এই ছিল মোটামুটি ভাই আমাদের তড়িৎ প্রবাহের র্যাপ আপ। আমি যদি আপনাদেরকে একদম বলি, এইটাই ছিল তড়িৎ প্রবাহের র্যাপ আপ। মানে এক ক্লাসে পুরো তড়িৎ প্রবাহের ভিতরের জিনিসপত্র আপনাকে বলে দিয়েছে। এবং এটা আপনার কোথায় কাজে লাগবে জানেন? শুধু এসএসসি না, শুধু ইন্টারমিডিয়েট না, তারপরেও আপনি তড়িৎ প্রবাহের আজকে ভিত্তি পেয়ে গেলেন। সো ডেফিনেটলি আপনার ইনশাল্লাহ অনেক বেশি কাজে দিবে এবং ইনশাল্লাহ ভালো করবেন। সো সবার প্রতি অনেক বেশি ভালোবাসা থাকবে, দোয়া থাকবে, শুভকামনা থাকবে। ক্লাসটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ডেফিনেটলি। আবার নতুন একটি ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।